বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? সপ্তাহ ঘুরে আবারও তোমাদের মাঝে হাজির হলাম হিসাব বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে। আর আরেকটি ক্লাস মানেই হচ্ছে আরেকটি নতুন বিষয় আড্ডা, আরো নতুন নতুন কিছু বিষয় জানা। সো ওয়েলকাম টু এভরিওয়ান ইন টুডেস রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাস সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। সো শুরুতেই গুড লাক স্টেশনারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ ক্লাসটিতে সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সো গুড লাক স্টেশনারিকে থ্যাঙ্কস আমার পক্ষ থেকে এবং আমাদের টিমের পক্ষ থেকে। সো তোমাদের জন্য আবার সপ্তাহ ঘুরে হাজির হয়েছে হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আগেই বলেছি যে হিসাব বিজ্ঞানের আরেকটি ক্লাস মানে আরেকটি নতুন আড্ডা, আরো নতুন নতুন কিছু বিষয় জানা। আমিও তোমাদেরকে জানানোর চেষ্টা করব এবং তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো। সো এই লাইভ ক্লাসটিতে যেখান থেকে জয়েন করছো না কেন, প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে কমেন্টে একটা হাই জানাবে। হ্যাঁ, কমেন্টে হাই বা হ্যালো কিছু একটা লিখবে। আমি তোমাদেরকে হাই বা হ্যালো টাইপ করতে পারছি না কারণ আমার ফোন একটাই, বাট আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি এখান থেকে তোমাদের রিপ্লাই দিতে পারবো। হ্যাঁ, সো কমেন্টে যেখান থেকে আছো প্রথমে একটু হাই লিখবে এন্ড বলবে যে কে কোন লোকেশন থেকে আছো। হ্যাঁ, কারণ লোকেশনটা বললে যেটা হয় আমরা বুঝতে পারি আমাদের এই লাইভ ক্লাসগুলো তোমাদের নিকট পর্যাপ্তভাবে পৌঁছচ্ছে কিনা বা কারো নিকট পৌঁছতে সমস্যা হচ্ছে কিনা। সো একটু কমেন্টে রেসপন্স করবে, একটু হ্যালো লিখবে এবং অবশ্যই জানিয়ে দিবে যে কে কোথা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে জয়েন করছো। সো যেমনটা বলেছিলাম যে গতকালকে যেরকমটা বলেছিলাম বেসিক্যালি যে একটি ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল আজকের এই ক্লাসের টপিকটি কি হবে। সো বেশিরভাগ স্টুডেন্টই আমাকে জানিয়েছিলে যে ভাইয়া আমাদের ভুল সংশোধনী দাখিলাতে একটু সমস্যা রয়েছে, এবং একটু না বেশ অনেকখানি সমস্যা রয়েছে। সো ভুল সংশোধনী দাখিলার উপর আজকে এই ক্লাসটি। সো একটা ক্লাস কখন শুরু করা যায় জানো? যখন সেই ক্লাস ভর্তি স্টুডেন্ট থাকে। হ্যাঁ, সো ক্লাস ভর্তি স্টুডেন্ট না থাকলে না আসলে ব্যাপারটা জমে না ওইভাবে। সো আমি একটু ওয়েট করছি তোমাদের সকলের আসার জন্য। এর আগে এর মধ্যে আমি আসলে বলে নিচ্ছি বা বলে নেওয়া ভালো যে আজকের এই ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শুরুতেই আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেওয়া মিলের ভুল। সেটা কি বলতো? রেওয়া মিলের ভুল। আমরা রেওয়া মিল প্রস্তুত করতে গেলে অনেক সময় কি করে ফেলি বলতো? ভুল করে ফেলি। আর ভুল কিন্তু মানুষ মাত্রই হওয়া স্বাভাবিক। সো এই ভুলগুলোর কিছু খুঁটিনাটি ব্যাপার বা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলোর বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ম্যাথ করতে গেলে অবশ্যই কাজে লাগবে। সো আমাদের প্রথম টপিকটা হবে কি? রেওয়া মিলের ভুল। ওকে, দেন আমরা আলোচনা করব রেওয়া মিলের সীমাবদ্ধতা নিয়ে। এই রেওয়া মিলের সীমাবদ্ধতা হচ্ছে ভুলেরই একটা প্রকারভেদ। এইটাকে বা এইটা নিয়ে আরো বিস্তারিত আমরা তখন কি করব? আলোচনা করব। এরপরে তোমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আজকের এই ক্লাসে, মানে বলা যেতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটাই হচ্ছে এই ব্রেইন বুস্টার। সো তোমরা সকলেই 9-10 থেকে রেওয়া মিল করে এসছো, ইন্টারে অনেকে রেওয়া মিল করেছো, বাট এই ব্রেইন বুস্টার অধ্যায়টাতে বা এই ব্রেইন বুস্টার টপিকটাতে যখন আমি যাব তখন কিন্তু তোমরা কিছু নতুন কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে এই কয়েকদিন রেওয়া মিল যেভাবে পড়ে এসছো এখান থেকে তোমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, একটু মাথা খাটাতে হবে। সো এই ব্রেইন বুস্টার আজকের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। আমি আশা করছি এই টপিকটা পর্যন্ত সকালে আমাদের সাথে বা আমাদের এই ক্লাসটির সাথে থাকবে। এই ব্রেইন বুস্টার হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা, অর্থাৎ আজকের এই ক্লাসের মূলত আলোচ্য বিষয় সেটা নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, সো চলো শুরু করা যাক। আশা করছি অনেকেই আজকের এই ক্লাসটিতে জয়েন করে ফেলেছো। একটু গরম লাগছে, হ্যাঁ, ফ্যানটা ছেড়ে আসি। আশা করছি একটু সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকবে সবাই। একটু এই বিষয়গুলো বা এই টপিকগুলো আমাকে একটু আমার সাথে সাথে যাবে এবং অবশ্যই নোট করে দিবে। হ্যাঁ, অবশ্যই নোট করবে, কারণ হচ্ছে নোট না করলে এই টপিকগুলো কিন্তু তোমরা ধরতে পারবে না। চলো শুরু করা যায়। তো আজকের এই ক্লাসটা আমি শুরু করবো আমার একটা শার্ট দেখিয়ে। হ্যাঁ, আমার একটা শার্ট আমার এখানে সামনে আছে, শার্টটা একটু নিয়ে আসছি। তো এই হচ্ছে বেসিক্যালি আমার শার্ট। আশা করছি সকলে দেখতে পাচ্ছ। না ধুতে ধুতে আসলে যে সমস্যাটা হয়েছে যে শার্টে ময়লা পড়ে গেছে, আশা করছি দেখতে পাচ্ছ। এন্ড আই এম সরি যে আই এম সো মাচ মেসি। আমার এই শার্টটাতে কি হয়েছে বলতো? অনেক নোংরা। হ্যাঁ, তো আমার শার্টটাতে ময়লা পড়েছে কিভাবে? অনেকদিন ধরে না ধোয়ার ফলে, অনেকদিন ধরে না ধুতে ধুতে যখন আমি বাইরে গেছি তখন এই শার্টটা কি হয়ে গেছে বলতো? নোংরা হয়ে গেছে। এখন এই নোংরা শার্টটাকে ঠিক করার জন্য আমি যদি আরো বেশি বেশি কালি দিয়ে দাগাই, মানে এটা কি সলিউশন হলো বলো? অবশ্যই সলিউশন না। সো একটা নোংরা শার্টকে ঠিক করার জন্য বা সেটাকে পরিষ্কার করার জন্য আমাদের কি করতে হয়? সেটাকে ধুতে হয়, সহজ কথায়। সো আমি ধরে নিচ্ছি আমি আমার এই শার্টটাকে সার্ফ এক্সেল দিয়ে ধোবো। ওকে, সো কি আবার ভেবো না সার্ফ এক্সেলের বিজ্ঞাপন দিচ্ছি। যাই হোক, এই শার্টটাকে আমার কি করতে হবে? ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, তবে এই শার্টটা আমি পরতে পারবো।
তা আমি যদি শার্টটাকে না ধুয়ে মার্কার দিয়ে দাগাই, লাভ আছে? লাভ নেই, কিন্তু এতে কিন্তু এটা বরং আরো অপরিষ্কার হবে। আমি আমার শার্টটা রেখে দিলাম। এবার হিসাব বিজ্ঞানের সাথে এই কনসেপ্টটাকে একটু রিলেট করার ট্রাই করি। ওকে, আমরা হিসাব বিজ্ঞান বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখন হিসাব রাখতে যাই তখন কি হয় বলতো? আমাদের ভুল হয়, এবং ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। এখন ধরে নিচ্ছে আমি কোন একটা জাবেদা ভুল এন্ট্রি দিয়েছি, বা কোন একটা জাবেদা আমি উল্টো লিখে ফেলেছি, ডেবিটকে ক্রেডিট লিখেছি বা ক্রেডিটকে ডেবিট লিখেছি। এখন আমি যদি সেই ভুলটাকে সঠিক করার জন্য সেই লিখার ওপর আমি যদি ওভার রাইটিং করি বা কাটাকাটি করি, ঘষাঘষি করি, বা সেটাকে দাগ মানে কেটে আবার লিখি, তাহলে কি সমস্যাটা হয় বলতো? এটা দেখতে নোংরা হয়। সো এর ফলে যে ব্যাপারটা হয়, ওই যে আমার শার্টের ব্যাপারটা যেরকম বললাম, যে পরিষ্কার না করে আমি যদি এখানে আরো বেশি ঘষাঘষি করি, তাহলে কি হবে বলতো? এই নোংরা যাবে না, বরং এটা আরো অপরিষ্কার হবে। সো হিসাবের বইও কিন্তু ঠিক তেমনই, আমরা ভুল করতেই পারি, কিন্তু সেই ভুল যদি আমরা আরো বেশি ওভার রেটিং করি, কাটাকাটি করি, এটা কিন্তু কোনো সলিউশন না। সো তাহলে আমরা যদি ভুল করেই ফেলি, তাহলে সলিউশন কি? অ্যান্সার হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। সো ভুল সংশোধনী দাখিলা আমাদেরকে বেসিক্যালি যেটা বলে যে যেই ভুল করেছোই, সমস্যা নেই, ভুল হতেই পারে, বাট ওটা কাটাকাটি না করে তুমি যেটা করবে, আরেকটা পাল্টা জাবেদা দিয়ে দিবে। আরেকটা পাল্টা জাবেদা দিয়ে দিবে। তো এই জাবেদাটা দিলে যে ব্যাপারটা হবে, যে ভুলটা সংশোধন হয়ে যাবে অটোমেটিক্যালি, আর আমাদের কি করতে হচ্ছে না বলতো? কাটাছেঁড়া করতে হচ্ছে না। সো যেরকমটা বললাম যে আমি আমার শার্ট কিন্তু সার্ফ এক্সেল দিয়ে ধুতে পারি। সো ছোটবেলায় সার্ফ এক্সেলের একটা বিজ্ঞাপনে বলা ছিল এরকম, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। আর আজকের এই ক্লাসে এইভাবে রিলেট করে বলতে পারি, ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই ভালো। আচ্ছা, দারুণ কিছু কিভাবে হবে? কারণ আমরা যদি ভুল করি তাহলেই কিন্তু আমরা ভুল সংশোধনী দাখিলা টপিকটা শিখতে পারবো, রাইট? সো যারা আজকের এই টপিকটা আগে কখনোই পড়োনি, বা আজকের এই টপিকটি যাদের কাছে একেবারেই নতুন, চিন্তার কোনো কারণ নেই। কারণ যখনই তুমি ভুল করবে, হিসাব বিজ্ঞান করতে গিয়ে যখনই তুমি ভুল করবে, তখনই এই ভুল সংশোধনী দাখিলা তোমার কাজে লাগবে। সো আমি আজকের এই ক্লাসে আমি সবচেয়ে বেশি কাদের দেখতে চাই জানো? যারা হচ্ছে ফাঁকিবাজ। আমার মতো যারা ফাঁকিবাজ একটু কমেন্টে হাত তুলতে হবে। হ্যাঁ, আমার মতো যারা ফাঁকিবাজ একটু কমেন্টে হাত তুলে রেসপন্স করতে হবে, হ্যাঁ আমি ফাঁকিবাজ, আমি ব্যাক বেঞ্চার। কারণ এই ব্যাক বেঞ্চাররা কি করে? বেশি ভুল করে। আর বেশি ভুল করা কিন্তু খারাপ না, বরং ভালো। কেন? কারণ ভুল করলেই তুমি এই ভুল সংশোধনী দাখিলা শিখতে পারবে। আশা করছি আজকের এই ক্লাস মোটামুটি অনেক পরিপূর্ণ হয়ে গেছে। অনেকেই আশা করছি আজকের এই ক্লাসে জয়েন করতে পেরেছো। একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে। তাহলে যেটা হবে যে আজকের এই ক্লাসটা আমরা আরো অনেকের নিকট পৌঁছে দিতে পারবো। তোমরা শেয়ার বাটনে একটা ওয়াচ পার্টি নামে একটা অপশন আছে, সেটা তোমরা ইউজ করতে পারো। সো আমরা চলো অফিশিয়ালি আজকের এই ক্লাসটা আমরা শুরু করছি। প্রথম যেই টপিকটা, যেটাকে আমরা বলছি রেওয়া মিলের ভুল, যেটাকে আমরা কি বলছি? রেওয়া মিলের ভুল। তো একটা বিষয় তোমাদেরকে একটু বুঝতে হবে যে রেওয়া মিল বিষয়টা আসলে কি, বা রেওয়া মিল বস্তুটা কি, এটাকে খায় নাকি মাথায় দেয়। সো রেওয়া মিল যেটা কিনা তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসছো, তোমরা হয়তো অনেকেই জানো না, বা জানলেও হয়তো বুঝো না যে রেওয়া মিল আসলে কোনো হিসাবের বই নয়। রেওয়া মিল আসলে কোনো হিসাবের বই নয়। তো এই কথাটা অনেকে তোমাদের বইতে দেখেছো, অনেকেই কি করেছো? তোমাদের বইতে দেখেছো, কিন্তু কথাটা আসলে বুঝোনি। এই কথাটার মানে হলো, রেওয়া মিলের জন্য আমরা আলাদা করে কোনো বই রাখি না। যেমন দেখো, আমরা যখন জাবেদা ভুক্ত করি, জাবেদার জন্য একটা আলাদা বই থাকে। আমরা যখন খতিয়ান ভুক্ত করি একটা লেনদেনকে, সেটার জন্য আলাদা বই থাকে, একটা বই। আগে যেটা করা হতো, আগে মোটা মোটা বই রাখা হতো, এখন সবকিছু কি করা হয়? কম্পিউটারে রাখা হয়। কম্পিউটারে এক্সেল ফাইল বা কোনো একটা সফটওয়্যারে রাখা হয়। সো আমি ব্যাপারটাকে বই দিয়েই বোঝানোর ট্রাই করছি, তাহলে তোমরা সকলে বুঝতে পারবে। সো রেওয়া মিল কিন্তু আসলে কোনো হিসাবের বই নয়, বা এই যে জাবেদা খতিয়ানের জন্য আমরা যেরকম আলাদা আলাদা বই রাখি, রেওয়া মিলের জন্য কিন্তু সেরকমটা আমরা রাখি না। হ্যাঁ, তাহলে রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে একটা লিস্ট। রেওয়া মিল কি? একটা লিস্ট। এখন আমরা যখন বাজার করতে যাই, তখন আমাদেরকে কি করা হয় বলতো? লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হয়। ধরো মা আমাকে বললো, এই তুই এই সদাইগুলো কিনে আন। তখন আমার কাছে একটা লিস্ট থাকে, রাইট? সেই লিস্টে কি কি থাকে, আমি কি কি আইটেম কিনবো। আর রেওয়া মিল যে একটা লিস্ট, এই লিস্টে কি থাকে? আমরা ঠিক যতগুলো হিসাবের খতিয়ান করেছি, সেগুলোই কিন্তু রেওয়া মিলের এই লিস্টে চলে আসে। হ্যাঁ, তার মানে কি? যে সকল হিসাবের কখনোই খতিয়ান প্রস্তুত করা হয় না, সেগুলোকে কিন্তু আমরা
রেওয়া মিলে দেখতে পাবো না। ফর এক্সাম্পল সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য নামে কিন্তু আসলে কোনো হিসাব রাখা হয় না বা কোনো খতিয়ান রাখা হয় না, বরং বছর শেষে গিয়ে আমরা ফিজিক্যালি কাউন্ট করি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কতটুকু মজুত পণ্য রয়ে গেছে যেটা এই বছর বিক্রি হয়নি। তাহলে এই যে রেওয়া মিল বলতে যে আমি বুঝালাম একটা লিস্ট, তো এই লিস্টে কি থাকে, খতিয়ানের হিসাবগুলো থাকে। আর রেওয়া মিলের কাজগুলো কি কি? রেওয়া মিলের কাজ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, একটা কি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। ওকে, সো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা মানে হলো আমরা সারা বছর ধরে যেই হিসাবগুলো রেখেছি সেখানে কোনো ভুল আছে কিনা। আরেকটি কাজ হলো রেওয়া মিলের আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা। আরেকটি কাজ কি? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা। আমরা বছর শেষে গিয়ে কি করি বলতো? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রেজাল্ট কার্ড প্রস্তুত করি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি প্রস্তুত করি? রেজাল্ট কার্ড প্রস্তুত করি। এখন এই যে রেজাল্ট কার্ড প্রস্তুত করা, এটা কিন্তু আসলে অতটা সহজ নয়। হ্যাঁ, অতটা সহজ নয়। তোমাদের স্কুল কলেজে যখন টিচাররা রেজাল্ট কার্ড প্রস্তুত করে, হ্যাঁ, এটাও কিন্তু আসলে সহজ কথা নয়। তাদেরকে কি করতে হয় বলতো? তোমাদের খাতা থেকে মার্কস টুকতে হয় কোন একটা কাগজে, দেন সেখান থেকে সবগুলো একত্রিত করতে হয়। এটা কিন্তু আসলে অতটা সহজ একটা কাজ নয়। তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আসলে আর্থিক বিবরণী প্রস্তুত অতটা সহজ নয়। তো এই কাজটাকে সহজ করার জন্য বা এই বিষয়টাকে আরো সহজে প্রস্তুত করার জন্য আমরা কি করি? রেওয়া মিল তৈরি করি বা রেওয়া মিল সংরক্ষণ করি আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে। তাহলে আমি একটু বেসিক থেকে আসছি। হ্যাঁ, তাহলে রেওয়া মিল কোনো হিসাবের বই নয়, এটা একটা লিস্ট যেখানে আমরা কি পাই? আমরা পাই খতিয়ানের হিসাবগুলো। আমরা কি পাই? খতিয়ানের হিসাবগুলো। আর রেওয়া মিল কি কি কাজ করে? মূলত দুইটা কাজ করে, একটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে, আরেকটা কি করে? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। হিয়ার কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এইখানেই মূলত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আসে। এই যে এক নম্বরে আমি বলেছি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। হ্যাঁ, তো শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে আমরা কিভাবে ভূত ধরবো? রাইট, এরকম একটা প্রবাদ আছে না, শস্যের মধ্যেই ভূত। তার মানে যে ভূত তাড়াবে, ধরা হয়ে থাকে শস্য দিয়ে ভূত তাড়ানো হয়। এখন যে ভূত তাড়াবে তার ভিতরে যদি সমস্যা থাকে তাহলে মানে কিভাবে ভূত তাড়ানো হবে বলো? অর্থাৎ রেওয়া মিল দিয়ে যাচাই করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা। রেওয়া মিল দিয়ে যাচাই করি আমরা আমাদের বানানো হিসাবে কোনো ভুল আছে কিনা। এখন রেওয়া মিলের নিজের ভেতরে যদি ভুল থাকে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের হিসাবগুলো যেগুলো আমরা রেখেছি সেগুলো গাণিতিকভাবে শুদ্ধ? সো এখানে একটা প্রশ্ন চলে আসে, রাইট? সো এই গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাদেরকে আগে এনশিওর করতে হবে বা মেক শিওর করতে হবে যে আমাদের রেওয়া মিলে কোনো ভুল নেই। আমাদের রেওয়া মিলে কোনো ভুল নেই। কেন? কারণ রেওয়া মিলের দুপাশ মিলে গেলেও আমরা কখনো বলতে পারবো না রেওয়া মিলে কোনো ভুল নেই। যদি রেওয়া মিলের দুই পাশ না মিলে ডেফিনেটলি সেখানে একটা ভুল আছে। আর যদি দুই পাশ কোনো না কোনো ভাবে মিলেও যায় তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের রেওয়া মিলে কোনো ভুল নেই। আমাদেরকে কি করতে হয়? ভুলগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয়, আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হয় যে আমাদের রেওয়া মিলে কোনো ভুল আছে কিনা। সো রেওয়া মিলের এই ভুলগুলো নিয়েই মূলত আমাদের আজকের এই ক্লাসটি শুরু হবে। সো আশা করছি সকলেই এই বোর্ডের বিষয়গুলো তুলেছো বা বুঝেছো। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই ক্লাসটাতে নোট করতে হবে। আই অ্যাসিওর ইউ আজকের এই ক্লাসের পরে তোমাদের বই পড়তে আর কোনো ঝামেলা হবে না। ভুল সংশোধনী দেখালে ধরে ধরে নোট করে দিবা এবং প্র্যাকটিস করো আজকের ক্লাসে। ওকে, প্র্যাকটিসের টপিকটা ওখানে লিখিনি, বাট আজকের এই ক্লাসে আমি প্র্যাকটিস করিয়ে দিব। তাহলে বোর্ডটা মুছে দিচ্ছি। বোর্ড মুছে দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখন রেওয়া মিলের ভুলগুলো নিয়ে আলোচনা করব। একটু পরেই কমেন্ট পড়বো, অনেকেই কমেন্ট না পড়লে মান অভিমান করে চলে যাও লাইভ ভিডিও থেকে। আশা করছি আজকের এই ক্লাসে কেউ মান অভিমান দেখাবে না। আর হ্যাঁ, মান অভিমান থাকলে অবশ্যই কিন্তু সার্ফ এক্সেল দিয়ে মুছে দিবে মান অভিমান। ওকে, ঠিক যেমনটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা আমাদের ব্যবসার ভুলগুলোকে কি করে, ব্যবসার হিসাবের ভুলগুলোকে মুছে দেয়। সো আমরা রেওয়া মিলের ভুলগুলো নিয়ে আলোচনা করছি। এখন ভুল হতে পারে একতরফা, ভুল হতে পারে একতরফা এবং ভুল হতে পারে দুতরফা। সো ভুল কি করতে পারে বলতো? ভুল হতে পারে আমাদের এক সাইডে, ভুল হতে পারে আমাদের আরেক সাইডে। তো একতরফা মানে কি বুঝো? একতরফা মানে হচ্ছে এই ভুলগুলো রেওয়া মিলের যে কোনো একটা সাইডকে প্রভাবিত করে। এই ভুলগুলো রেওয়া মিলের একটা সাইডকে প্রভাবিত করে। সো আমি এখানে লিখে দিচ্ছি রেওয়া মিলের যে কোনো একটি পাশকে প্রভাবিত করে। রেওয়া মিলের একটি পাশকে প্রভাবিত করে।
সেটা ডেবিট পাস হতে পারে, সেটা ক্রেডিট পাসও হতে পারে। এখন এই যে প্রভাবিত করা বা এই যে ভুল হওয়া, এই ভুলটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, হ্যাঁ এইটা একটু দেখে নেওয়ার প্রয়োজন না শিক্ষার্থী বন্ধুরা? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরে নিচ্ছি তুমি কারো কাছে বাকিতে বিক্রয় করেছো 20,000 টাকা, হ্যাঁ কারো কাছে বাকিতে বিক্রি করেছো 20,000 টাকার পণ্য। এখন বাকিতে বিক্রি করা, সেই ক্ষেত্রে আমরা জাবেদা কি দিই? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, রাইট? তাহলে রেওয়া মিলের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ রেওয়া মিলের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে প্রাপ্য হিসাবের 20,000 টাকা, এইটা চলে যাবে ডেবিট পাশে প্রাপ্য হিসাব নামে, আর বিক্রয় হিসাবের যে 20,000 টাকা সেইটা চলে যাবে ক্রেডিট পাশে 20,000 নামে। আলটিমেটলি কি হবে বলতো? রেওয়া মিলের এই যে দুটো পাশ, সেই দুটো পাশ কিন্তু মিলে যাবে, রাইট? এখন তুমি যদি ভুলবশত প্রাপ্য হিসাব ঠিকই লিখলে 20,000 টাকা, কিন্তু বিক্রয় হিসাবে 20,000 টাকা না লিখে একটা শূন্য কম লিখলে, তাহলে কি হলো বলতো? ডেবিট পাশে 20,000 টাকা, ক্রেডিট পাশে 2,000 টাকা। তাহলে এইখানে একটা ঘাটতি সৃষ্টি হবে, রাইট? এইখানে কি সৃষ্টি হবে? একটা ঘাটতির সৃষ্টি হবে। তো এই ঘাটতিটা কত টাকার হবে বলতো? 18,000 টাকা, রাইট? এই ঘাটতিটা কত টাকার হবে? 18,000 টাকা। এখন এই ঘাটতিটা তুমি না যখন রেওয়া মিল প্রস্তুত করা শেষ হয়ে যাবে তখন ধরতে পারবে যে কোন একটা কারণে রেওয়া মিল মেলেনি। এখন তুমি অনেক চেষ্টা করলে কারণটা খুঁজে বের করার, অনেক চেষ্টা করলে খুঁজে বের করতে পারলে না, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে 18,000 টাকার একটা ঘাটতি, হ্যাঁ এই যে 18,000 টাকার একটা ঘাটতি, এইটাকে তখন তুমি সাময়িক সময়ের জন্য তখন একটা নাম দিবে, যেই নামটা হচ্ছে আমরা সকলেই জানি অনিশ্চিত হিসাব। এই নামটাকে আমরা কি বলবো? অনিশ্চিত হিসাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনিশ্চিত হিসাব বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যখন রেওয়া মিলে কোনো একতরফা ভুল করে ফেলি, হ্যাঁ যখন আমরা কোনো একতরফা ভুল করে ফেলি, তখন কি হয় বলতো? রেওয়া মিলের দুপাশ কিন্তু মেলে না, দুপাশের যোগফল কিন্তু তখন মেলে না, আর ধরা হয়ে থাকে রেওয়া মিলের দুপাশ অটোমেটিক্যালি মিলে যাবে। এবং এখানেও কিন্তু তাই হওয়ার কথা ছিল। আমরা বিক্রয় হিসাবকে 20,000 না লিখে 2,000 টাকা লিখেছি, এর ফলে ক্রেডিট পাশে 18,000 টাকার একটা বিশাল ঘাটতি সৃষ্টি হলো। এখন ধরে নিচ্ছি অনেক খোঁজাখুঁজির পরেও আমি এই ঘাটতিটা খুঁজে বের করতে পারলাম না, তখন আমি এটাকে অনিশ্চিত হিসাব দিয়ে একটা গোজামিল দিব, সহজ কথায়, হ্যাঁ একটা গোজামিল দিব। বাট এর মানে এই না যে অনিশ্চিত হিসাব আমি রেখে দিব। কেন? কারণ অনিশ্চিত হিসাব কোনো পার্মানেন্ট স্থায়ী হিসাব না, পার্মানেন্ট বা কোনো স্থায়ী হিসাব না অনিশ্চিত হিসাব। তার মানে এটা একটা অস্থায়ী হিসাব, এটা সাময়িক সময়ের জন্য রাখা হয়, জাস্ট হিসাবের দুপাশকে সমান করার জন্য। দেন আমাদেরকে কি করতে হয় বলতো? এই যেভাবে খুঁটিয়ে এই পরবর্তী স্টেপগুলোতে আমরা যা যা দেখবো, এইভাবে খুঁটিয়ে বের করতে হয় যে অ্যাকচুয়ালি কোথায় ভুল হয়েছে। আর ভুল হলে কি আমরা ওভাররাইটিং করব, কাটাকাটি করব, দাগাদাগি করব, বা কাগজটা ছিঁড়ে ফেলবো? না, আমরা কি করব? পাল্টা জাবেদা দিব। আমরা কি করব? একটা উল্টো জাবেদা দিয়ে দিব, বা একটা রিভার্স একটা জাবেদা দিয়ে দিব, যাতে করে দুটোর ইফেক্ট আবার সেম হয়ে যায়। ওকে, তাহলে আমরা একতরফা ভুল তো আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমাদেরকে একটু দেখতে হবে দুতরফা ভুলগুলো। সো আমাদের ভুলগুলো দুটো পাশকে প্রভাবিত করতে পারে, হ্যাঁ যেমন এইখানে আমরা দেখলাম যে রেওয়া মিলের একটি পাশকে প্রভাবিত করে। এইখানে আমরা দেখব যে সকল ভুলগুলো রেওয়া মিলের দুটো পাশকেই প্রভাবিত করে, দুটি পাশকেই প্রভাবিত করে, সেই ভুলগুলোকে মূলত আমরা বলে থাকি কি? দুতরফা ভুল। এখন রিয়েল লাইফে এটা কিভাবে হয় সেটা এখন আমাদেরকে একটু দেখে নেওয়া প্রয়োজন। তো চলো দেখে নিই একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে। আমি ধরে নিচ্ছি যে ধারে পণ্য ক্রয় 2,000 টাকা, এখনো হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য ক্রয় 2,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি। এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি যে ধারে পণ্য ক্রয় করেছো 2,000 টাকা, জাবেদা কি দেওয়ার কথা ছিল? ক্রয় হিসাবে ডেবিট করার কথা ছিল 2,000 টাকা, এবং পাওনাদার হিসাবে ক্রেডিট করার কথা ছিল 2,000 টাকা, রাইট? এটাও যদি আমি রেওয়া মিলের ডেবিট পাস ধরি এবং এটাকে যদি আমি ধরি রেওয়া মিলের ক্রেডিট পাস, তাহলে এটাই করার কথা ছিল, রাইট? ডেবিট পাশে 2,000, ক্রেডিট পাশে 2,000, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ওই সেন্সে আমি তোমাকে বুঝিয়েছি। এখন আমি ধরে নিচ্ছি তুমি এই লেনদেনটাকে আদৌ হিসাবভুক্তই করলে না। তুমি কি করলে না?
আদৌ হিসাবভুক্তই করলে না, সেই ক্ষেত্রে আমাদের তাহলে করণীয় কি? আমাদের যেটা করণীয় সেইটা হলো, আচ্ছা তার আগে একটু বলে নিই, যদি তুমি নাই আনো তাহলে কিন্তু হিসাবের দুই পাশে কোনো গরমিল থাকবে না। হ্যাঁ, তাহলে হিসাবের দুই পাশে কোনো গরমিল থাকবে না, জাস্ট এই লেনদেনটা আসেইনি, তখন কিন্তু এই অনিশ্চিত হিসাব কিন্তু তখন দেখা যাবে না, বাট হিসাবে ভুল থেকে যাবে। পুরো বিষয়টা আবার বলি, তুমি বাকিতে বিক্রয় 2000 টাকা আনোনি হিসাবের বইতে, তার মানে কি ডেবিট পাশে আনোনি, ক্রেডিট পাশে আনোনি, আলটিমেটলি কিন্তু তোমার যোগফল কিন্তু সেম থাকবে বা তোমার হিসাবের দুপাশ কিন্তু মিলে যাবে। বাট রিমেম্বার, আমি তোমাদেরকে বলেছিলাম রেওয়া মিলের ক্ষেত্রে হিসাবের দুপাশ মিলে যাওয়া মানে এই না যে হিসাবে কোনো ভুল নেই। যেমন এখানে কিন্তু ভুল আছে, কেন? কারণ আমি ধারে করে 2000 টাকা হিসাবের বইতে আনিনি। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদের সেটার পার্সপেক্টিভে বা সেটার প্রেক্ষিতে আমাদের ভুল সংশোধনী দাখিলে দিয়ে ডেবিট পাশেও 2000 টাকা নিয়ে আসতে হবে এবং ক্রেডিট পাশেও আমাদেরকে 2000 টাকা নিয়ে আসতে হবে, তবেই আমরা বলতে পারবো যে আমাদের হিসাবের বইতে কোনো ভুল নেই। রেওয়া মিল মিলে যাওয়া মানে কিন্তু এটা বলতে পারবো না যে আমাদের হিসাবের বইতে কোনো ভুল নেই। সেই ক্ষেত্রে আমাদের খুঁটিয়ে বের করতে হয় এবং বের করার পরে এই ভুলগুলোকে আমাদের কি করতে হয়? শিক্ষার্থী বন্ধুরা কারেকশন করতে হয়। সো যারা আজকের এই লাইভ ক্লাসটিতে পরবর্তীতে জয়েন করলে তাদের জন্য বলে রাখা ভালো যে এই পর্যন্ত আমরা রেওয়া মিলের একতরফা এবং দুতরফা ভুল নিয়ে আলোচনা করেছি, এবং একতরফা ভুলগুলো এই যে এখানে দেখিয়েছি যেটা রেওয়া মিলের একটি পাশকে প্রভাবিত করে, যেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। আর একতরফা ভুলগুলোর মাধ্যমে কি সৃষ্টি হয় বলতো? অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়। কেন? কারণ অনিশ্চিত হিসাব তখনই আমরা নিয়ে আসি আমাদের হিসাবের বইতে যখন আমাদের হিসাব মেলে না। ওকে, আর দুতরফা ভুলগুলো বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? যেই ভুলগুলো আমাদের রেওয়া মিলের দুটো পাশকে প্রভাবিত করে, এবং দুটো পাশকে প্রভাবিত করার ফলে যেটা হয় যেখানে রেওয়া মিল মিলে যায় কিন্তু হিসাবের বইতে ভুল থেকে যায়। ফর এক্সাম্পল, অনিশ্চিত হিসাব এখানে আসে না। বা ফর এক্সাম্পল বলা যেতে পারে এই যে ধারে ক্রয় হিসাবের বইতে অন্তর্ভুক্তই হয়নি, তার মানে কি ডেবিট ক্রেডিট কোনোটাতেই আসেনি। ওকে, সো আমরা হচ্ছে এই আমাদের রেওয়া মিলের ভুলগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। তো একতরফা ভুল, দুতরফা ভুল, এই প্রথাগত ভুলগুলোর বাহিরে, হ্যাঁ, এই প্রথাগত ভুলগুলোর বাহিরে একটা নতুন রকম ভুল রয়েছে যেটাকে আমরা বলে থাকি রেওয়া মিলের সীমাবদ্ধতা। যেটাকে আমরা কি বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা? রেওয়া মিলের সীমাবদ্ধতা। সো এখন আমি কথা বলবো রেওয়া মিলের সীমাবদ্ধতা নিয়ে, এবং আশা করছি এই ভুলগুলো সকলেই তুলে ফেলেছো। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। এই পর্যায়ে আমি কি একটু কমেন্ট করার চেষ্টা করবো, অবশ্যই করার চেষ্টা করবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই বিষয়গুলো নোট করে নিবে। হ্যাঁ, নোট না করলে তোমরা কিন্তু এগুলো ধরতে পারবে না। এই যে ব্রেইন বুস্টার নামে যে টপিকটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে তোমাদের ব্রেইনকে আলোড়িত করা হবে। তো এই জন্য এই টপিকগুলো বা এই বিষয়গুলো কিন্তু তোমাদের খাতায় তুলতে হবে। এই পর্যায়ে একটু কমেন্ট বক্সটা চেক করে আসি, কারণ অনেকেই ঝিমিয়ে যাও, অনেকে মান অভিমান করে চলে যাও লাইভ ক্লাস থেকে। তো এখন একটু কমেন্ট বক্সটা পড়ে আসি। তোমরা সকলে সেই পর্যন্ত অবশ্যই লাইভ ক্লাসটা দেখো এবং এইটা একটু তুলে ফেলো। হ্যাঁ, সো হ্যাঁ, আমার এক ফ্রেন্ডও দেখছে, হ্যাঁ তোমাদের সাথে আমার এক ফ্রেন্ডও দেখছে। আর হ্যাঁ, অনিশ্চিত হিসাব, হ্যাঁ আপনারা সবাই ঠিকই বলেছেন, অনিশ্চিত হিসাব এখানে আসবে। একতরফা যে ভুলটা সেখানে অবশ্যই আসবে, এবং দুতরফা ভুলে কিন্তু অনিশ্চিত হিসাব আসবে না। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের হিসাবে কোনো ভুল নেই, কারণ হিসাবে কিন্তু তখন ভুল থেকে যায়। আচ্ছা হ্যাঁ, সকলেই বলেছেন যে বুঝতে পেরেছেন, তাহলে আশা করছি এই বোর্ডটা এখন আমি পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ, তাহলে বোর্ডটা পরিষ্কার করে দিয়ে এখন আমি একটা বিশেষ ধরনের ভুল নিয়ে আলোচনা করব, যেটাকে আমি বলছি বা যেটাকে মূলত বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞানের ভাষায় রেওয়া মিলের সীমাবদ্ধতা। সো এই যে রেওয়া মিলের সীমাবদ্ধতা বলতে আসলে আমরা কি বুঝি, তার আগে নেক্সট চেক লিস্টটাতে টিক দিয়ে নিই। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই পর্যন্ত কোন কোন বিষয় আমরা আলোচনা করেছি। সো রেওয়া মিলের সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। সো এই রেওয়া মিলের সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি? প্রথমত বলে নেওয়া ভালো যে রেওয়া মিলের সকল ভুল আমরা ডিটেক্ট করতে পারি না, সকল ভুল আমরা ধরতে পারি না। তো যে সকল ভুল রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে আমরা ধরতে পারি না, কিন্তু রেওয়া মিল মিলে যায়, তাদেরকে আমরা বলছি রেওয়া মিলের সীমাবদ্ধতা। তাদেরকে আমরা কি বলছি? রেওয়া মিলের সীমাবদ্ধতা। সো এখন এই রেওয়া মিলের সীমাবদ্ধতা সেগমেন্টে আমি যে সকল বিষয়গুলো আলোচনা করব, তোমরা সকলেই একটা বিষয় খেয়াল করবে যে রেওয়া মিল মিলে গেছে ঠিকই, কিন্তু হিসাবের বইতে ভুল থেকে গেছে। ওকে, অনেকটা দুতরফা ভুলের সাথে তোমরা তুলনা করতে পারো, বাট আমি একটু আলাদাভাবেই পড়াচ্ছি যাতে করে তোমাদের কনসেপ্টে কোনো ঝামেলা না থাকে। হ্যাঁ,
তাহলে চলো শুরু করা যাক। রেওয়া মিলের সীমাবদ্ধতা। রেওয়া মিলের সীমাবদ্ধতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। রেওয়া মিলের সীমাবদ্ধতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আমি কেন এখন আগে থিওরিটিক্যাল আলোচনা করছি তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এগুলো এমসিকিউ তে আসে। হ্যাঁ, এগুলো যেহেতু তোমাদের এমসিকিউ তে আসে, সুতরাং তোমাদের কিন্তু এমসিকিউর জন্য বিষয়গুলো পড়তে হবে। হ্যাঁ, তাহলে রেওয়া মিলের সীমাবদ্ধতা এটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা ভাগকে আমি নাম দিচ্ছি, বা একটা অংশকে আমি নাম দিচ্ছি নীতিগত ভুল। একটা অংশকে নাম দিচ্ছি নীতিগত ভুল। সো নীতিগত ভুল হচ্ছে আমাদের সীমাবদ্ধতার একটা প্রকারভেদ বলা যেতে পারে। আর আরেকটা যে প্রকারভেদ তার সেটাকে বলা হচ্ছে করণিক ভুল। সেটাকে কি বলা হচ্ছে? করণিক ভুল। ক বৈষ্ণব র মূর্ধন্য ন রস্বইকার ক, করণিক ভুল। তাহলে এই করণিক ভুল বা করণিক কথার মানে কি? কেরানি শব্দটার সাথে তো তোমরা সকলে পরিচিত, রাইট? কেরানিরা কি করে? হিসাব কিতাব রাখে, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা হিসাব রাখে তাদেরকে আমরা কি বলি? ক্লার্ক, কেরানি, হিসাববিদ, অনেক নামে আখ্যায়িত করে থাকি। সো এই কেরানিগণ কর্তৃক বা কেরানিরা মূলত যে সকলের ভুলগুলো করে থাকে সেগুলোকে আমরা বলছি কি? করণিক ভুল। ওকে, সো কেরানি থেকে করণিক কথাটা এসছে। সো নীতিগত ভুল, করণিক ভুল। প্রথমেই আমরা নীতিগত ভুলটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, প্রথমেই আমরা একটু নীতিগত ভুলটা নিয়ে আলোচনা করব, কারণ এই ভুলটা সবচেয়ে ডেঞ্জারাস একটা ভুল। এই সীমাবদ্ধতার আন্ডারে আমরা রেওয়া মিলের যে সকল সীমাবদ্ধতা বা যে সকল ভুল নিয়ে আলোচনা করব তার ভিতর সবচেয়ে ডেঞ্জারাস যে ভুলটা সেটাই হচ্ছে নীতিগত ভুল। কেন জানো? কেন ডেঞ্জারাস বললাম? কারণ এই ভুলগুলো একজন হিসাববিদ তখনই করেন যখন তার হিসাব বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান যথেষ্ট কম। যখন হিসাব বিজ্ঞানের জ্ঞান যথেষ্ট কম হয় একজন ব্যক্তির, তখনই সে কি করে থাকে? এই নীতিগত ভুলগুলো সম্পাদন করে থাকে। বেখেয়ালি হলে মূলত করণিক ভুল করা সম্ভব, কিন্তু বেখেয়ালি হলে নীতিগত ভুল নরমালি করা সম্ভব না। সো যখনই কেউ নীতিগত ভুল করবে ধরে নিতে হবে সে হিসাব বিজ্ঞান কম পারে, বা সে হয়তো হিসাব বিজ্ঞান ক্লাসে ঘুমাতো, জাস্ট লাইক ইউ গাইস। তোমাদের মতো অনেকে আছে যারা এই লাইভ ক্লাসে এসে ঘুমাচ্ছে বা লাইভ ক্লাসে এসে চলে যাচ্ছে। সো তোমাদের মতো অনেকে ঘুমাতো যারা হিসাব বিজ্ঞান ক্লাসে, তারাই পরবর্তী দিকে কি করে বলতো? এই নীতিগত ভুলগুলো করে থাকে। এখন নীতিগত ভুলটা কি? নীতিগত ভুল হচ্ছে, আমরা সকলেই জানি হিসাব বিজ্ঞানে ব্যয় বা আয় হচ্ছে দুই ধরনের, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। হ্যাঁ, তো আমরা যদি কখনো মূলধন জাতীয় কোন একটা ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করি, অথবা ভাইস ভার্সা, অর্থাৎ মুনাফা জাতীয় কোনো ব্যয়কে আমরা যদি মূলধন জাতীয় ব্যয় নামে কনসিডার করি, তাহলে যেই ভুলটা আমরা করছি সেটাকেই বলা হচ্ছে নীতিগত ভুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নীতিগত ভুল মানে কি একটু বলতে হবে আমার সাথে। হ্যাঁ, মূলধন জাতীয় কোনো ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে কনসিডার করা, অথবা মুনাফা জাতীয় কোনো ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় নামে কনসিডার করা, এইটাকেই বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা নীতিগত ভুল। তাহলে আসবাবপত্র ক্রয় এইটাতে ডেবিট কোনটা হওয়া উচিত? আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, সবাই কমেন্ট করবে, যারা এই ক্লাসটি দেখছো সবাইকে কমেন্ট করতে হবে যে আসবাবপত্র ক্রয় এই ক্ষেত্রে ডেবিট হিসাব কোনটা হবে। তো আশা করছি তোমরা সকলেই জানো, যেহেতু তোমরা হিসাব বিজ্ঞান পড়েছো, হিসাব বিজ্ঞান ক্লাসের মনোযোগী স্টুডেন্ট তোমরা, তো তোমরা সকলেই জানো যে আসবাবপত্র ক্রয় করা হলে ডেবিট করি আমরা আসবাবপত্র হিসাব। হ্যাঁ, আসবাবপত্র হিসাব, যদি না অন্য কিছু বলা থাকে। অনেকেই প্যাচ ধরতে পারো যে ভাই আসবাবপত্র ক্রয়ে কেন আসবাবপত্র হিসাব ডেবিট হবে? যদি সেই ব্যবসায়টাই হয় আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এই জন্যই ভাই আগে থেকে বলে নিলাম, যদি অন্য কিছু বলা না থাকে তাহলে আসবাবপত্র ক্রয়কে আমরা কি হিসাবে ধরে নিই? একটা সম্পদ হিসাবে, এবং এইটাকে আমরা কি ব্যয় আখ্যায়িত করি? মূলধন জাতীয় ব্যয়। সো আসবাবপত্র ক্রয় করা হলো, সেই ক্ষেত্রে আমরা ডেবিট করি কোনটাকে? আসবাবপত্র হিসাব। এখন সেটা না করে আমি যদি ক্রয় হিসাবকে ডেবিট করি, তার মানে আমি কি করছি? একটা মূলধন জাতীয় ব্যয়কে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করছি। আবার ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আমি পণ্য ক্রয় করেছি, তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়, বেসিক্যালি ক্রয় হিসাব ডেবিট। আমি যদি ক্রয় হিসাবকে ডেবিট না করে আমি যদি অফিস সরঞ্জাম হিসাবকে আমি ডেবিট করি, ধরে নিচ্ছি 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে ক্রয় হিসাব ডেবিট করার কথা। সেইটা না করে আমরা যদি অফিস সরঞ্জাম হিসাবকে ডেবিট করি, তাহলে আমরা কি করছি? একটা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় নামে আমরা কনসিডার করছি।
তাহলে এটা আমাদের একটা মারাত্মক ভুল। কেন? কারণ এই ভুলগুলো আমাদের কেন করব, আমরা ক্লাস 9 থেকে হিসাব বিজ্ঞান পড়ে আসছি, রাইট? ক্লাস 9-এ পড়েছি, 10-এ পড়েছি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছি, অনেকে হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে এখনো, অনেকে ইন্টার সেকেন্ড ইয়ারেও পড়ছো, হ্যাঁ। আবার আমাদের ক্লাসগুলো অনেক টিচাররা দেখে, সো অনেক টিচাররা তো 7-8 বছর ধরে পড়েছে। সো এই এত বছর ধরে পড়ার পরও হিসাব বিজ্ঞানের এই ভুলগুলো হওয়া কিন্তু আসলে মারাত্মক। এই জন্য এটাকে বলা হচ্ছে নীতিগত ভুল। তোমার নীতিতেই সমস্যা আছে, এই নীতিগত ভুল হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা ভুল, হ্যাঁ। সো আমরা নীতিগত ভুল নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন আমাদেরকে একটু দেখতে হবে এই করণিক ভুলগুলো কি কি, বা করণিক ভুল বলতে আসলে আমরা কি বুঝি। করণিক ভুলকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। সো এই 4টা ভাগ হলো করণিক ভুলের 4টা ভাগ হলো, প্রথম যে ভুলটা সেটাকে আমরা বলছি বাদ পড়ার ভুল। সেটাকে কি বলছি? বাদ পড়ার ভুল। আগে বলেছি করণিক ভুল কারা করে? বেসিক্যালি কেরানিরা করে থাকে তাদের বেখেয়ালিপনার কারণে, বাট অবশ্যই নীতিগত ভুলের সাথে ওগুলোকে তুলনা করলে চলবে না, হ্যাঁ। সো বাদ পড়ার ভুল হতে পারে একটা করণিক ভুল, আরেকটা হতে পারে লেখার ভুল, আরেকটা হতে পারে কি? লেখার ভুল। এই ভুলগুলোর প্রকারভেদ কেন জানবে তোমরা জানো? কারণ এমসিকিউর জন্য। তোমাদের আমি যদি শুধুমাত্র লাইভ ক্লাসগুলো সৃজনশীলের জন্য নেই তাহলে কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমরা বিপদে পড়বে। এজন্য আমি এমসিকিউ আর সৃজনশীল দুটোই কিন্তু কম্বাইন করে একটা ক্লাসে কভার করার চেষ্টা করি, ওকে। লেখার ভুল অনেকে হয়তো বলো যে ভাই এগুলো তো পারি, এগুলো কেন বর্ণনা করছেন? এগুলো হ্যাঁ কেউ হয়তো পারো, বাট এমসিকিউর জন্য এগুলো আবার বলা উচিত, কারণ অনেকেই পারে না এগুলো। সো যারা পারো তারা অবশ্যই আরেকবার একটু শুনবে, আর যারা পারো না তারা তো অবশ্যই দেখবে। করণিক ভুল আরেকটা হলো পরিপূরক ভুল। আরেকটা কি? পরিপূরক ভুল। পরিপূরক ভুল তোমরা আইসিটি তে পড়েছো, রাইট? 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। সো এই পরিপূরক শব্দটার সাথে আবার একটু পরিচিত হতে হবে হিসাব বিজ্ঞানে এসে, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম বাদ পড়ার ভুল, আমরা দেখলাম লেখার ভুল, আমরা দেখলাম পরিপূরক ভুল। এখন আমরা যেটা দেখব সেইটাকে আমরা বলছি বেসিক্যালি বেদাখিলার ভুল। বেদাখিলা বা এখানে বেদাখিলার ভুল। সো আমরা 4টা করণিক ভুল নিয়ে এখন আলোচনা করব। প্রথমটা হচ্ছে বাদ পড়ার ভুল, দ্বিতীয়টা হচ্ছে লেখার ভুল, তৃতীয়টা হচ্ছে পরিপূরক ভুল, আর চতুর্থটা হচ্ছে বেদাখিলার ভুল, হ্যাঁ। সো এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যেহেতু এখানে বোর্ডে আর লেখার জায়গা নেই, আমি হচ্ছে তোমাদেরকে একটু বর্ণনা করে বলবো, তোমরা খাতায় লিখবে, হ্যাঁ। আমি জাস্ট এক্সাম্পল গুলো এখন বোর্ডে লিখবো। প্রথমেই বাদ পড়ার ভুল। আমরা কোন একটা লেনদেন যদি সম্পূর্ণভাবে হিসাবের বইতে না আনি সেটাকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল, ওকে। ফর এক্সাম্পল, ধারে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, হ্যাঁ। এখন এই লেনদেনটাকে আমরা কি করলাম না বলতো? হিসাবের বইতে আমরা অন্তর্ভুক্ত করলামই না। এখন যদি এইটাকে হিসাবের বইতে অন্তর্ভুক্ত নাই করি তাহলেই এটাকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। কেন? কারণ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটা লেনদেনের দুটো পক্ষকেই হিসাবভুক্ত করিনি। ধারে ক্রয় করা হলে জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট, হোয়াটএভার ইউ সে। তাহলে এই দুটো হিসাবই কিন্তু রেওয়া মিলে আসছে না, রাইট? সো বাদ পড়ার ভুলের কারণে কয়টা হিসাব খাত বাদ পড়তে পারে অনেক সময় পরীক্ষায় আসে, হ্যাঁ। এবং এই এমসিকিউটা অসংখ্যবার এসেছে বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টেও। বাদ পড়ার ভুলের কারণে কয়টা হিসাব খাত বাদ পড়তে পারে? অ্যানসার কয়টা হবে কমেন্টে জানাতে হবে, হ্যাঁ। আমি অলরেডি বলেছি যে একটা লেনদেন যদি সম্পূর্ণভাবে হিসাবের বইতে না আসে সেটাকে আমরা বলছি বাদ পড়ার ভুল। তাহলে একটা হিসাবের কয়টা পক্ষ থাকে বা কয়টা হিসাব খাত থাকে? একটা লেনদেনের দুটো হিসাব খাত থাকে, রাইট? সো বাদ পড়ার ভুলের কারণে কয়টা হিসাব খাত বাদ পড়তে পারে? দুটো হিসাব খাত। যদি একটা পড়ে সেটাকে আমরা বাদ পড়ার ভুল বলবো না। অর্থাৎ একটা সম্পূর্ণ লেনদেন যদি আমরা হিসাবভুক্ত না করি সেই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হচ্ছে সেটাকেই আমরা বলছি বাদ পড়ার ভুল, ওকে। এখন আমরা দেখবো লেখার ভুল বলতে আমরা কি বুঝি। খুবই ক্রুশাল একটা ভুল, হ্যাঁ। আমি স্টার মার্ক দিয়ে রাখছি কারণ অনেকেই লেখার ভুলে কিন্তু একটু কনফিউজড হয়। লেখার ভুল আমি এখন এটা নিয়ে কথা বলছি, হ্যাঁ। সো লেখার ভুল বিষয়টা কি আসলে? লেখার ভুল বিষয়টা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, একটু মন দিয়ে শুনতে হবে এবং লিখতে হবে, হ্যাঁ। লেখার ভুল মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখতে ভুল। আমি আবার বলছি, হ্যাঁ, একটু সকলকে মনোযোগ সহকারে শুনতে হবে। লেখার ভুল মানে হলো ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখতে ভুল যদি আমরা করে থাকি সেটাকেই বলা হচ্ছে লেখার ভুল।
একটা এক্সাম্পল দিয়ে ফেলি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সকলের কাছে পরিষ্কার হবে। ফর এক্সাম্পল, আমি কাউকে 570 টাকা দিয়েছি, অর্থাৎ আমার কাছ থেকে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন লোক টাকা পেত, অর্থাৎ সে 570 টাকা আমাদের কাছ থেকে পেত, তাকে আমরা পরিশোধ করলাম। সো তাকে 570 টাকা পরিশোধ করার পরে আমি জাবেদা কি দিব? অবশ্যই সেই ভদ্রলোকের নাম প্রদেয় হিসাব নামে ডেবিট করব। সো প্রদেয় হিসাব নামে ডেবিট করব কত টাকা? 570 টাকা। আর হচ্ছে নগদান হিসাব নামে ক্রেডিট করব কত টাকা? 570 টাকা, রাইট? এটাই তো করার কথা। এখন আমি যদি চোখে টুলটা দেখি, হ্যাঁ, আমি যদি চোখে টুলটা দেখি, আমি 570 টাকা না লিখে আমি কি করলাম? আমি হচ্ছে জাবেদা দিলাম 750 টাকা, 750 টাকা। অর্থাৎ 570 কে বা 7 আর 5 কে আমি উল্টে ফেললাম মনে মনে, হ্যাঁ। এটা কেরানির ভুল। বেসিক্যালি সেই টুলটা দেখে সে হয়তো রাতে ঘুমায় না, ঠিক আছে, রাত জেগে হয়তো সে গেম খেলে, এই জন্য হয়তো তার এই ভুলটা হয়েছে। তাহলে এই যে প্রদেয় হিসাব 570 টাকা, এইটাকে যদি সে 750 টাকা নামে লিপিবদ্ধ করে, হ্যাঁ, তাহলে সে কি করলো? ডেবিট পাশেও 750 টাকা লিখলো এবং কি করলো? ক্রেডিট পাশেও সে 750 টাকাই লিখলো। তবে এর মানে কিন্তু এই না যে রেওয়ামিলের দুই পাশে যোগফল মিলবে না। একটা জিনিস দেখো, যখন আমি ডেবিট পাশেও 750 লিখেছি, ক্রেডিট পাশেও কিন্তু 750 টাকাই লিখেছি, এর মানে কি হলো? রেওয়ামিল মিলে যাবে, বাট ভুল থেকে যাবে। তার মানে এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে যে রেওয়ামিলের দুটো পাশ মিলে যাওয়া মানেই এই না যে রেওয়ামিলে কোনো ভুল নেই। যেমন এখানে আমরা যেটা দেখলাম, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখতে যদি ভুল হয়, তাহলে সেটাকে আমরা বলছি লেখার ভুল। সেটাকে আমরা কি বলছি? লেখার ভুল। তাহলে লেখার ভুলের বৈশিষ্ট্যটা আমি আবার বলে দিচ্ছি। ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখতে ভুল। যদি এক পাশে লিখতে ভুল হয়, ফর এক্সাম্পল তুমি 750 লিখেছো প্রদেয় হিসাবে, কিন্তু নগদান হিসাবে আবার ঠিকই 570 টাকা লিখেছো, হ্যাঁ, এইটাকে কিন্তু আমরা লেখার ভুল বলবো না। এইটাকে কিন্তু আমরা লেখার ভুল বলবো না যদি তুমি ডেবিট পাশে ভুল লেখো বা ক্রেডিট পাশে ঠিক লেখো, অথবা উল্টোটাও হতে পারে। তাহলে লেখার ভুল হতে হলে প্রথম পূর্ব শর্ত যেটা, সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট দুটো পাশে টাকার পরিমাণ লিখতে ভুল হবে এবং পরিমাণটা একই থাকতে হবে। সেটাকেই সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো লেখার ভুল। আশা করছি সকলের কাছে লেখার ভুল বিষয়টা এখন পরিষ্কার। তাহলে এই জাবেদাটা এখন মুছে দিচ্ছি, এটা এখন আমার আর কোনো কাজে আসবে না। এরপরে আমি চলে যাচ্ছি এখন পরিপূরক ভুল। এরপরে চলে যাচ্ছে কোথায়? পরিপূরক ভুলে। ভুল হচ্ছে, ধরো একটা ভুলকে যখন তুমি আরেকটা ভুল দিয়ে কারেকশন করে ফেলো, সেটাকে বলা হচ্ছে পরিপূরক ভুল, হ্যাঁ, সেটাকে কি বলা হচ্ছে? পরিপূরক ভুল। আচ্ছা, সো এটা কিরকম ভাবে কাজ করতে পারে বা এটা কিভাবে কাজ করে? বেসিক্যালি ধরে নিচ্ছি তুমি কোন একজনের কাছে 2000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছো, 2000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছো। ধরে নিচ্ছি মিস্টার এক্স এর কাছে, হ্যাঁ, মিস্টার এক্স এর কাছে তুমি বাকিতে পণ্য বিক্রি করেছো 2000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে তুমি জাবেদা কি দিবে? জাবেদা দিবে ডেবিট পাশে 2000 হবে, অবভিয়াসলি, রাইট? ডেবিট পাশে 2000 এবং ক্রেডিট পাশে সেই ক্ষেত্রে কি বসবে? 2000 টাকাই বসবে। ডেবিট পাশে যেটা বসবে সেটা প্রাপ্য হিসাব বলবো আমরা, আর ক্রেডিট পাশে যে 2000 টাকা বসবে সেটাকে আমরা বলছি বিক্রয় হিসাব, হ্যাঁ, সেটাকে আমরা কি বলছি? বিক্রয় হিসাব। সো এখন যদি এমন হয় তুমি ডেবিট পাশে ভুলে 2000 টাকা না লিখে 200 টাকা লিখে ফেলছো, হ্যাঁ, তাহলে এটা একটা ভুল হয়েছে, রাইট? এটা একটা কি হয়েছে? ভুল হয়েছে। তুমি বাকিতে বিক্রয় করেছো 2000 টাকার পণ্য, তোমার জাবেদা দেওয়ার কথা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু তুমি প্রাপ্য হিসাবে 2000 টাকা না লিখে লিখলে 200 টাকা, বিক্রয় হিসাবে আবার ঠিকই লিখলে। সো এখানে একটা ভুল হলো, রাইট? এখন আমি দেখাবো কিভাবে একটা ভুল আরেকটা ভুল দিয়ে কারেকশন হয়ে যায়। ফর এক্সাম্পল, তুমি বাকিতে পণ্য ক্রয় করলে। সো বাকিতে পণ্য ক্রয় করলে কি হয় বলতো? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। সো ক্রয় হিসাবে তোমার 2000 টাকা ডেবিট করার কথা, পাওনাদার হিসাবে তোমার 2000 টাকা ক্রেডিট করার কথা, রাইট? প্রথমটা বলেছি বাকিতে বিক্রয়, পরেরটা বলেছি বাকিতে ক্রয়, হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, একটু গেঁথে নিতে হবে। এখন আমরা যদি পাওনাদার হিসাবে ভুলে একটা শূন্য কম লিখি, ভুলে কি করি আমরা? একটা শূন্য কম লিখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলতো? তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে হিসাবের দুটো পাশ কিন্তু সেম হয়ে গেল। দেখো, এই পাশে 2200, এই পাশেও কিন্তু 2200, রাইট? কেন? কারণ যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি আমরা প্রাপ্য হিসাবকে 200 টাকা লিখেছি, হ্যাঁ, আবার যখন বাকিতে পণ্য ক্রয় করেছি তখন আমরা প্রদেয় হিসাবকে 200 টাকা লিখেছি। সো একটা ভুল কি হয়ে গেল বলতো? আরেকটা ভুল দিয়ে কিন্তু
মিটমাট হয়ে গেল, বা আরেকটা ভুল দিয়ে কি হয়ে গেল বলতো, এটা ধামাচাপ পড়ে গেল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হলো বলতো, সেই ক্ষেত্রে কিন্তু হিসাবের দুটো পাশ মিলে যাবে, দুটো পাশ কি হয়ে যাবে, মিলে যাবে। সো একটা ভুল আরেকটা ভুল দিয়ে কি হয়ে গেল, এখানে হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটা কিন্তু এরকমও হতে পারতো যে আমরা যে এখানে কম লিখলাম, হ্যাঁ এইখানে যে কম লিখলাম সেটা কিন্তু উল্টো হতে পারতো। ফর এক্সাম্পল, আমি যদি এখন এক্সাম্পলটা ঘুরিয়ে বলি, হ্যাঁ আমি ধরে নিচ্ছি বাকিতে পণ্য ক্রয় করেছি 200 টাকার, বাকিতে পণ্য ক্রয় করেছি 200 টাকার। তার মানে কি এইটা ঠিক আছে, হ্যাঁ এইটা কিন্তু কি আছে বলতো, ঠিক আছে। কিন্তু ডেবিট পাশে যদি আমি 2000 টাকা লিখি সেটা কিন্তু আরেকটা ভুল, রাইট? এইভাবে চিন্তা করে আগের এক্সাম্পলটা তোমরা ভুলে যাও, সেখানে হালকা একটু মিস্টেক ছিল, আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে চিন্তা করো তোমরা যে আমরা 2000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি, আমরা জাবেদা দিয়েছি প্রাপ্য হিসাব ডেবিট 200, বিক্রয় হিসাব ক্রেডিট 2000। কিন্তু যখন আমরা বাকিতে ক্রয় করছি 200 টাকার, তখন আমরা কি করছি, ক্রয় হিসাবকে ডেবিট পাশে 2000 টাকা লিখছি। এর ফলে কি হলো বলতো, একটা ভুল আরেকটা ভুল দিয়ে কম্পেনসেট হয়ে গেল, অফসেট হয়ে গেল। এইটাকেই বলা হচ্ছে পরিপূরক ভুল। আশা করছি সকলের কাছে পরিষ্কার। সো পরিপূরক ভুল নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করেছি, পরিপূরক ভুল নিয়ে অনেক আলোচনা করলাম। এইবার আমরা দেখব বেদাখিলার ভুল। এবার আমরা কি দেখব, বেদাখিলার ভুল। তো এই বেদাখিলার ভুলটা আসলে কি, বেদাখিলার ভুলটা আসলে কি? বেদাখিলার ভুলটা হচ্ছে কোন একটা হিসাবকে ডেবিট, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ বেদাখিলার ভুল কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ভুল, এটা অনেকে গুলিয়ে ফেলে। সো এই যে পুরো যে ভুলের চার্টটা আমি দেখালাম, এখানে নীতিগত ভুল খুবই ডেঞ্জারাস একটা ভুল। আর এই দুটো ভুল নিয়ে অনেকে বুঝে না, কারণ বইগুলোতে পরিষ্কারভাবে লেখা নেই এগুলো। হ্যাঁ, তাহলে বেদাখিলার ভুল বলতে আমরা কি বুঝি? বেদাখিলার ভুল হচ্ছে কোন একটা হিসাবকে ডেবিট বা ক্রেডিট না করে তার সমজাতীয় কোন একটা হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমরা বেতন প্রদান করেছি 10,000 টাকা, তাহলে সেই ক্ষেত্রে জাবেদা কি হওয়ার কথা, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, রাইট? বেতন প্রদান করেছি 10,000 টাকার, তাহলে বেতন হিসাবকে ডেবিট করার কথা শিক্ষার্থী বন্ধুরা, এবং নগদান হিসাবকে ক্রেডিট করার কথা, রাইট? একটু আমার সাথে সাথে জাবেদাগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে, হ্যাঁ কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকতে হবে, কমেন্ট বক্সে কিন্তু এই জাবেদাগুলো লিখতে হবে, বা এই বিষয়ের ব্যাখ্যাগুলো কিন্তু সাথে সাথে লিখতে হবে। ধরে নাও তোমরা কমেন্ট বক্সে তোমাদের এই আজকের এই ক্লাসটা নোট করছো, তাহলে সাথে সাথে একটু কমেন্ট বক্সে টাইপ করতে হবে, হ্যাঁ। তাহলে এই যে আমরা যখন বেতন প্রদান করছি, আমরা ডেবিট করছি বেতন হিসাব এবং ক্রেডিট করছি নগদান হিসাব। আমি যদি এইটা না করে, অর্থাৎ আমি যদি বেতন হিসাবকে ডেবিট না করে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট হিসাবকে ডেবিট না করে এর সমজাতীয় একটা হিসাবকে যদি আমি ডেবিট করি, তাহলে সেটাকে বলা হবে বেদাখিলার ভুল। ফর এক্সাম্পল, আমি যদি মজুরি হিসাবকে ভুলে ডেবিট করে ফেলি, তাহলে এটা হবে আমার জন্য একটা বেদাখিলার ভুল। একটু খেয়াল করে দেখো তো, মজুরি হিসাব একটা খরচ হিসাব, বেতন হিসাব একটা খরচ হিসাব, মজুরিও ডেবিট হয়, বেতনও ডেবিট হয়। তাহলে মজুরি এবং বেতন এই দুটোকে সমজাতীয় হিসাব না একটা? আমি আবারও বলছি, হ্যাঁ মজুরি এবং বেতন এই দুটোই খরচ হিসাব এবং দুটোই কি সমজাতীয় হিসাব। কেন? কারণ দুটোই ডেবিট হয় সহজ কথায়। এখন আমরা যদি বেতন 10,000 টাকার প্রদান করে আমরা যদি বেতন হিসাবকে ডেবিট না করে আমরা মজুরি হিসাবকে ডেবিট করি, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো কোন একটা নির্দিষ্ট হিসাবকে, এবার আমি ব্যাখ্যাটা বলছি গুছিয়ে, কোন একটা নির্দিষ্ট হিসাবকে ডেবিট অথবা ক্রেডিট না করে, যেমন এখানে আমরা ডেবিট করেছি, বেসিক্যালি ডেবিট না করে, অর্থাৎ বেতন হিসাবকে ডেবিট না করে এর সমজাতীয় অন্য কোন একটা হিসাবকে যদি আমরা ডেবিট করি বা ক্রেডিট করি, সেটাকেই মূলত বলা হচ্ছে বেদাখিলার ভুল। তাহলে বেদাখিলার ভুল মানে কি? বেদাখিলার ভুল মানে হচ্ছে আমরা ডেবিট ক্রেডিট ঠিকই করব, তবে ভুল নামে। এইভাবে সহজে মনে রাখতে পারো যে বেদাখিলার ভুল মানে হচ্ছে ডেবিট বা ক্রেডিট ঠিকই করব সহজ কথায়, কিন্তু কি নামে বলেছি আমি? ভুল নামে। ওকে, যেমন এখানে বেতন হিসাবকে ডেবিট না করে আমি কি করেছি? মজুরি হিসাবকে ডেবিট করেছি, কিন্তু আমি কিন্তু বেতন হিসাবকে ক্রেডিট করিনি, হ্যাঁ, বা আমি কিন্তু মজুরি হিসাবকে কিন্তু ক্রেডিট করিনি। তার মানে কি? ডেবিট ক্রেডিট ঠিকই করেছি কিন্তু ভুল নামে করেছি। এইটাকে বলা হচ্ছে বেদাখিলার ভুল। যেমন বেতন হিসাবকে ডেবিট না করে সহজ কথা এখানে আমরা মজুরি হিসাবকে ক্রেডিট করেছি। এখন এই যে পুরো বিষয়গুলো, এগুলো পরীক্ষায় অসংখ্যবার আসে, এমসিকিউতে
অসংখ্যবার আসে, কিন্তু আমরা কি করি না বলতো, এগুলো আমরা মনোযোগ সহকারে পড়ি না বা এগুলো বুঝি না। এর জন্য মূলত আমরা কি করি, হিসাব বিজ্ঞানে আমরা একটা ডিম পাই, সহজ কথায়। ওকে, সো হিসাব বিজ্ঞানের ডিম পাওয়া যাবে না, এই বিষয়গুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি আবার একটু রিক্যাপ করি, আবার একটু সামারাইজ করে যাই। নীতিগত ভুল মানে কি, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দেখানো এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় দেখানো। বাদ করার ভুল কি, যদি কোনো একটা লেনদেন সম্পূর্ণই আমরা হিসাবের বইতে না আনি, সেটাকে বলা হচ্ছে বাদ করার ভুল। লেখার ভুল কি, লেখার ভুল হচ্ছে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখতে ভুল, উভয় পাশে টাকার পরিমাণ লিখতে ভুল। পরিপূরক ভুল কি, যখন একটা ভুল আরেকটা ভুল দিয়ে কি হয়ে যায়, অফসেট হয়ে যায়, সহজ কথায়। আর বেদাখিলের ভুল মানে কি, বেদাখিলের ভুল মানে হচ্ছে যে ডেবিটকে ডেবিটই করব বা ক্রেডিটকে ক্রেডিটই করব একটা হিসাবকে, কিন্তু ভুল নামে। যেমন বেতন ডেবিট না করে আমরা মজুরি ডেবিট করে ফেলেছি, অর্থাৎ বেতন এবং মজুরি একটা সমজাতীয় হিসাব। সো এজন্য এটাকে আমরা কি বলছি, বেদাখিলের ভুল। নাও কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস ক্লাস, যেটাকে আমরা বলছি ব্রেইন বুস্টার, যেটাকে আমরা কি বলছি, ব্রেইন বুস্টার। সো এই ব্রেইন বুস্টার আমরা কি শিখতে যাচ্ছি সেটা বলার আগে একটু বোর্ডটা মুছে দিই। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে থাকবে, এই টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এইটা অনেকে চিন্তা করো না, বা অনেকে হচ্ছে, আচ্ছা দুঃখিত, টপিকের নাম মুছে দিয়েছে, আশা করছি কারো কোনো সমস্যা হবে না। এই বিষয়টা বা এই ব্রেইন বুস্টারে যা যা আলোচনা করব সেটা না অনেকে আসলে মনোযোগ সহকারে পড়ো না। সো না পড়ার কারণে যেটা হয়, এইটা আসলে তোমরা বাদই দিয়ে দাও, বা এই বিষয়গুলো তখন অ্যাডমিশন টেস্টে তোমাদের খুব প্যারা দেয়। হ্যাঁ, তো তোমাদের অ্যাডমিশন টেস্টের প্যারা কমানোর জন্য এখন আমি একটু এই ব্রেইন বুস্টার গুলো নিয়ে আলোচনা করব। সো আমরা সকলেই কিছুক্ষণ আগে এই টপিকগুলো পড়েছি বা জেনেছি যে একতরফা ভুল বলতে আসলে আমরা কি বুঝি, আর একতরফা ভুলের বৈশিষ্ট্যই কি। একতরফা ভুলের বৈশিষ্ট্য হলো অনিশ্চিত হিসাব চলে আসে। কি চলে আসে, অনিশ্চিত হিসাব চলে আসে। সো আমি টপিকটার নাম দিচ্ছি, টপিকটার নাম হচ্ছে ব্রেইন বুস্টার। সো এইখানে আমরা রেওয়ামিল না করে আমাদের বলতে হবে যে উভয় পাশে ঘাটতি কত বা অনিশ্চিত হিসাবের পরিমাণ কত। ফর এক্সাম্পল, আমি যদি প্রথমে একটা উদাহরণ তোমাদেরকে বলি যে বেতন হিসাব ডেবিট না করে আমি ক্রেডিট করেছি কত টাকা, ধরে নিচ্ছি 300 টাকা, আচ্ছা 350 টাকা ধরে নিই। হ্যাঁ, সো বেতন হিসাব ডেবিট না করে ক্রেডিট করেছি 350 টাকা। এইবার প্রশ্ন হচ্ছে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে বা উভয় পাশে ঘাটতি কত হবে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। সো ইটস বিগ ব্রেইন টাইম, ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর জাজমেন্ট, ইউজ ইউর অ্যানালিটিক্যাল স্কিল। যে বেতন হিসাব আমরা ডেবিট না করে রেওয়া মিলে ক্রেডিট করেছি কত টাকা, 350 টাকা। হ্যাঁ, তাহলে এর ফলে উভয় পাশে ঘাটতি কত টাকা হবে বা উভয় পাশে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে, বা উভয় পাশে না বেসিক্যালি অনিশ্চিত হিসাবে টাকার অ্যামাউন্টটা কত হবে সেটা আমাকে বলতে হবে। হ্যাঁ, সো আই এম গিভিং ইউ টাইম, 5 সেকেন্ড টাইম দিচ্ছে। হ্যাঁ, সো 1 2 3 4 5। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলে দিই। হ্যাঁ, আমরা যখন বেতন প্রদান করি তখন বেসিক্যালি আমরা জাবেদা কি দিই, তখন আমরা জাবেদা দিই বেতন হিসাব ডেবিট 350 টাকা আর নগদান হিসাব ক্রেডিট 350 টাকা, রাইট? সো এটা হচ্ছে বেতন হিসাব, এটা হচ্ছে নগদান হিসাব। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে জানো, প্রশ্নে বলা হয়েছে যে বেতন হিসাব ডেবিট না করে ক্রেডিট করেছে 350 টাকা। তার মানে কি জানো, তার মানে এই যে বেতন হিসাব নামে যেটা ডেবিট পাশে লেখার কথা ছিল সেটা আমরা কি করেছি, সেটাকে আমরা ক্রেডিট পাশে লিখেছি এই যে 350 টাকা নামে। এইটা তো ছিল নগদান হিসাব, এইটা তো ঠিকই লিখেছি আমরা, হ্যাঁ, কিন্তু ভুল লিখেছি এইটাকে, অর্থাৎ বেতন হিসাবকে কি করেছি, ভুল লিখেছি। এখন তার মানে তো তোমাদের সকলের বোঝার কথা যে এই ডেবিট পাশটা কিন্তু একদম খা করছে, রাইট? ফাঁকা, একদম ফাঁকা। তাহলে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আমরা কি করি, অনিশ্চিত হিসাব নিয়ে আসি, রাইট?
আমরা কি করি, অনিশ্চিত হিসাব নিয়ে আসি। তাহলে এই ফাঁকা জায়গায় টাকার পরিমাণ কত হবে সেটাই ছিল আমার প্রশ্ন, যে বেতন হিসাবকে ডেবিট না করে আমরা ক্রেডিট করেছি 350 টাকা। তাহলে ডেবিট পাশে এই যে ঘাটতি বা যেই পাশটাতে ঘাটতি সেই পাশে টাকার পরিমাণ কত হবে সেটাই ছিল আমার প্রশ্ন। তাহলে খুব ইজিলি আমরা বলে ফেলতে পারছি যে দুই পাশকে সমান করার জন্য আমাদের এখানে বসাতে হবে 700 টাকা, রাইট? 300 300 600 আর 50, সো 700 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। যে বেতন হিসাবকে আমরা যদি ডেবিট না করে আমরা যদি ক্রেডিট করি 350 টাকা, তাহলে আমাদের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হয় বা দুই পাশে ঘাটতির পরিমাণ কত হয়, অ্যান্সার কত, 700 টাকা। ওকে, সো আমি এখন এই বোর্ডটা আবার মুছে দিচ্ছি। এখন আমার নেক্সট প্রশ্ন, সো তোমাদের কাছে আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মজুরি প্রদান করেছি 72 টাকা, মজুরি প্রদান করেছি কত টাকা, 72 টাকা। আমি আবারও বলছি, মজুরি 72 টাকা প্রদান করেছি, কিন্তু ক্রেডিট পাশে আমি লিখেছি 27 টাকা। ক্রেডিট পাশে কত টাকা লিখেছি, 27 টাকা লিখেছি। সো এখন উভয় পাশে এইটার পার্থক্য কত হবে, আমি প্রশ্নটা আবার বলি। হ্যাঁ, আমি প্রশ্নটা বলেছি মজুরি প্রদান করেছে 72 টাকা, কিন্তু ক্রেডিট পাশে যেই হিসাবটা লেখার কথা, আমি বলছি না কোন হিসাবটা লিখবো, সেই হিসাবটাকে 72 না লিখে আমি কি করেছি, উল্টে 27 লিখেছি। বলে উল্টে কত টাকা লিখেছি, 27 টাকা লিখেছি। হ্যাঁ, সো এইখানে আমাদের কি হয়েছে বলতো, একটা ভুল হয়েছে, আমাদের একটা ভুল হয়েছে। সো আমি আবার তোমাদের জন্য এই এক্সাম্পলটা আরো ক্লিয়ার করছি। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু কমেন্টে অ্যান্সার জানিয়ে দাও তো যে তোমাদের কি মনে হয় এই কোশ্চেনের অ্যান্সারটা কত হবে। আমরা কি করেছি, মজুরি প্রদান করেছি 72 টাকা, কিন্তু মজুরি হিসাবকে ক্রেডিট পাশে লিখেছি 27 টাকা। তাহলে উভয় পাশে পার্থক্যের পরিমাণ কত হবে, উভয় পাশে পার্থক্যের পরিমাণ তাহলে কত হবে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তবে তার আগে আমি তোমাদের কি বিষয়টা বুঝিয়ে নিই, যে আমরা যখন আসলে মজুরি 72 টাকা প্রদান করি, বা মজুরি যখন আমরা 72 টাকা প্রদান করেছি, তখন আমরা ডেবিট পাশে লিখেছি 72 টাকা কি নামে, মজুরি হিসাব নামে, এবং ক্রেডিট পাশে লিখেছি 72 টাকা কি নামে, নগদান হিসাব নামে, রাইট? সো আমরা মজুরি প্রদান করলে কি করি, আমরা ডেবিট পাশে 72 টাকা লিখি এবং ক্রেডিট পাশে 72 টাকা লিখি। এইটার অ্যান্সারটা তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে এখন। হ্যাঁ, কমেন্ট বক্সে জানাতে হবে, কুইক। আই এম গিভিং ইউ 5 সেকেন্ডস। সো 1 2 3 4 5। আচ্ছা, আবার একটু তাহলে এই বিষয়টাতে চলে আসি। আমরা যখন মজুরি 72 টাকা প্রদান করেছি, আমরা ডেবিট পাশেও 72 টাকা লিখেছি, আমরা ক্রেডিট পাশেও 72 টাকা লিখি বা লিখার কথা, সহজ কথায়। এখন এইখানে যেই ভুলটা বলা হয়েছে, যে মজুরি হিসাব যে এই যে ডেবিট করা, আমি কি করেছি, এটাকে ডেবিট না করে ক্রেডিট করেছি। আমি কি করেছি, এইটাকে ডেবিট না করে ক্রেডিট করেছি, এবং একই সাথে আমি টাকার অঙ্ক লিখেছি ভুল। একই সাথে আমি কি করেছি, টাকার অঙ্ক বেসিক্যালি আমি লিখেছি ভুল। তাহলে এখন প্রশ্ন, এই যে এই পাশে যে একটা ঘাটতি, এই পাশটা যে খা খা করছে, একদম ফাঁকা মাঠের মতো, উত্তপ্ত মাঠের মতো এই যে খা খা করছে, এই জায়গাটাতে কত টাকা বসবে, এটা আমাদেরকে এখন বলতে হবে, বা এটা আমাকে এখন বলতে হবে। ওকে, সো আমরা হিসাব করে বের করে ফেলতে পারি, 72 আর 27 যোগ করলে কত হয়, 99, রাইট? সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 99। অর্থাৎ উভয় পাশে টাকার যে ব্যবধান, সেই ব্যবধানটা হচ্ছে 99 টাকা, বা সহজ কথায় ডেবিট পাশে অনিশ্চিত হিসাব বসবে 99 টাকা সাময়িকভাবে। তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। আশা করছি সকলেই এই পর্যন্ত বুঝতে পারছো যে আসলে দুই পাশে যে টাকার ঘাটতিগুলো, হ্যাঁ, এই টাকার ঘাটতিগুলো বেসিক্যালি কেন হচ্ছে। আমরা আরো চট করে বেশ কয়েকটা এক্সাম্পল করে ফেলি। হ্যাঁ, আর চট করে বেশ কয়েকটা এক্সাম্পল করে ফেলি। ওকে, তাহলে এখন আমি 3 নম্বর যে প্রবলেমটা বা 3 নম্বর যে এক্সাম্পলটা, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। আমি ধরে নিচ্ছি ভাড়া দিয়েছি 66 টাকা, আমি ভাড়া দিয়েছি 66 টাকা, ভাড়া দিয়েছি 66 টাকা, আমি এইটাকে ডেবিট না করি কি করেছি, ক্রেডিট করেছি। অর্থাৎ ভাড়া প্রদান করে ভাড়া হিসাবকে ডেবিট না করে আমি ক্রেডিট করেছি, এবং আমি এটাও ধরে নিচ্ছি যে ক্রেডিট পাশে 2 বার লেখা হয়েছে, ক্রেডিট পাশে 2 বার লেখা হয়েছে। তাহলে ভাড়া 66 টাকা, ক্রেডিট পাশে 2 বার লেখা হলো। এখন এইটার ইফেক্টটা কত, বা এই ক্ষেত্রে আমাদের যে রেওমিলের দুটো পাশের যে ব্যবধান, সেটা কত হবে, আমাকে এখন কমেন্ট বক্সে জানাতে হবে। আই এম গিভিং ইউ 5 সেকেন্ডস। Again
1 2 3 4 5। সো আশা করছি অনেকেই কমেন্ট করেছো যে এই যে ভাড়া 66 টাকা, এই ভাড়া হিসাবকে ডেবিট না করে আমি কি করেছি, ক্রেডিট করেছি। এবং শুধু এই একটা ভুলই করিনি, আমি কি করেছি, এটাকে দুইবার লিখছি। তাহলে দুইবার লেখার ফলে আমার ভুলের অ্যামাউন্টটা কত, ভুলের অ্যামাউন্ট না, সহজ কথায় আমার দুপাশে ব্যবধান কত হবে বা অনিশ্চিত হিসাবে টাকার পরিমাণ কত হবে, সেটাই ছিল আমার তোমাদের কাছে প্রশ্ন। তাহলে এইটা বোঝার জন্য আগে আমরা সঠিক বিষয়টা চিন্তা করব। হ্যাঁ, এবং একটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ভুল সংশোধনী দাখিলা করার পূর্ব শর্ত হলো তোমাদেরকে সঠিক বিষয়টা জানা। দেখো, তোমরা কখন ভুল ধরতে পারবে, যখন তোমরা নিজেরা সঠিকটা জানো, রাইট? ফর এক্সাম্পল, তোমার ভাই খুবই বেয়াদব, তোমার ভাই সবার সাথে দুষ্টুমি করে, আদব কায়দা জানে না, সহজ কথায়। এখন তুমি যদি ওকে সঠিক করতে চাও, ভুল মানুষকে যদি তুমি শুদ্ধ করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, তোমাকে আগে জানতে হবে যে সঠিকটা কি এবং ভুলটা কি, রাইট? তখনই তুমি তোমার ভাইকে তুমি কি করতে পারবে, সংশোধন করতে পারবে। এখন তুমি নিজেও যদি তোমার ভাইয়ের মতো দুষ্টু হও, তুমি যদি তোমার ভাইয়ের মতো সবাইকে জ্বালিয়ে বেরো, তাহলে কিন্তু তুমি ভুল সংশোধন করতে পারবে না, সহজ কথায়। একদম হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক তাই। তুমি ভুল সংশোধন দাখিলা করতে চাও, তাহলে আগে তোমাকে সঠিক বিষয়টা মাথায় আনতে হবে। যেমন এটার ক্ষেত্রে দেখো, ভাড়া 66 টাকা প্রদান, তাহলে আগে আমরা সঠিক বিষয়টা লিখি, ভাড়া হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব হবে কি, ক্রেডিট। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য সঠিক জাবেদা, রাইট? এখন আমরা যদি ভাড়া হিসাবকে ডেবিট পাশে 66 টাকা না লিখে আমরা কি করি, ক্রেডিট পাশে লিখি, এবং একবার না আমরা দুইবার লিখি, তাহলে কাহিনীটা কি হবে বলতো? তাহলে একবার লিখলাম 66, আবার লিখলাম 66। হ্যাঁ, তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে ডেবিট পাশে একটা ঘাটতি দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ডেবিট পাশে একটা ঘাটতি দেখা যাচ্ছে, এই টাকার পরিমাণটা কত হবে? সো অল ইউ হ্যাভ টু ডু ইজ টু ইউজ ইউর ক্যালকুলেটর। সো অনেকের কাছে ক্যালকুলেটর আছে, অনেকে মুখোমুখি করে ফেলতে পারো। সো 66 মাল্টিপ্লাইড বাই 3 বা এই 66 কে 3 বার যোগ দিলে অ্যান্সার কত হয়? 198 টাকা হয় অ্যান্সার। তোমাদের সকলের অ্যান্সার কি 198 টাকা এসেছে? যদি এসে থাকে তাহলে অবশ্যই তোমরা সঠিক, যে 198 এইটাই হচ্ছে আমাদের জন্য অনিশ্চিত হিসাব ডেবিট পাশে। ওকে, এইটাই আমাদের জন্য অনিশ্চিত হিসাব ডেবিট পাশে, বা এই দুই পাশের পার্থক্য সেই ক্ষেত্রে কত টাকা? 198 টাকা। কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? 198 টাকা। ওকে, সো আমরা 1 নম্বর একটা ব্রেইন বুস্টার দেখলাম, 2 নম্বর আরেকটা ব্রেইন বুস্টার দেখলাম, 3 নম্বরে আমরা আরেকটা ব্রেইন বুস্টার দেখলাম, এবং আরো আমরা বেশ কয়েকটা ব্রেইন বুস্টার দেখবো, এই এখনই দেখবো। তবে তার আগে একটু কমেন্ট বক্সটা পড়ে আসি। সো অবশ্যই তোমরা যে কাজটা করবে, হ্যাঁ, একজনের ভুল হয়েছে, একজন আমাকে অ্যান্সার দিয়েছে 132, কিন্তু অ্যান্সার 132। আচ্ছা, আপনি কি আগের কোশ্চেনের অ্যান্সার 132 দিয়েছেন? না না না, এখানে কিন্তু 198 হবে সঠিক উত্তর। যারা 132 বলেছো তারা কিন্তু ভুল বলেছো। হ্যাঁ, সো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে এই যে ছোটখাটো যে ভুলগুলো করেছো, হ্যাঁ, এই যে ছোটখাটো ভুলগুলো করেছো, এগুলো কিন্তু পরবর্তীতে সংশোধন করে আবার কমেন্ট করতে হবে। হ্যাঁ, ভুল করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তবে কিন্তু সঠিক বিষয়টা আবার কমেন্ট করে আমাকে জানাতে হবে। ওকে, সো আমরা কি দেখছি? আমরা ব্রেইন বুস্টার দেখলাম 1, 2 এবং 3, অর্থাৎ আমরা এখন আরেকটা নতুন ব্রেইন বুস্টার দেখব, সেইটার নাম্বার হবে 4। এই পর্যন্ত যেহেতু কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে 132 বলেছো, তোমরা ভুলটা কোন জায়গায় করেছো জানো? তোমরা এই কথাটা খেয়াল করোনি যে ক্রেডিট পাশে দুইবার লেখা হলো। আমি কিন্তু এই যে দেখো, এই যে 66 টাকা, হ্যাঁ, এটা কিন্তু নগদান হিসাব। এটা কি হিসাব বলতো? এইটা কিন্তু নগদান হিসাব। এখন তুমি যদি এইটা সহ তুমি দুইবার চিন্তা করো, তাহলে কিন্তু হবে না। আমি যে বললাম ক্রেডিট পাশে ভাড়া দুইবার লেখা হলো, এই যে ভাড়া দুইবার লিখলাম, হ্যাঁ, এই যে দুইবার, এই যে একবার 66 টাকা লিখলাম, আরেকবার আমি 66 টাকা লিখলাম। যারা ওপরেরটার সাথে কাউন্ট করেছো বা ওপরেরটা হিসাব করে তারপর বলেছো, তারা কিন্তু একটু ভুল বলেছো। কেন জানো? কারণ ওপরেরটা হচ্ছে নগদান হিসাব। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, এটা নিয়ে আমাদের কোনো ভুল নেই। আমরা ভুলটা করেছি ভাড়া হিসাবকে 66 টাকা ডেবিট পাশে না লিখে আমরা লিখেছি ক্রেডিট পাশে, তাও আবার কয়বার? তাও আবার দুইবার। ঠিক আছে, অর্থাৎ আমরা দুটো ভুল করেছি এখানে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমাদের দুই পাশের পার্থক্য কত টাকা হবে শিক্ষার্থী বন্ধুরা? 198 টাকা, নট 132 টাকা। হ্যাঁ, যারা 132 টাকা বলেছো তারা কিন্তু ভুল বলেছো। এখন আমি 1, 2, 3 মুছে দিয়ে আমি এই বোর্ডে আরো বেশ কয়েকটা ব্রেইন বুস্টার কন্টিনিউ করছি।
এই বিষয়গুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই কাজে লাগবে এবং এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, আর ভুল সংশোধনী দাখিলা ভালো করার পূর্ব শর্ত হলো আগে সঠিকটা মাথায় আনো, তারপর ভুলটাকে সংশোধন করো। দ্যাটস দ্য মেইন ট্রিক অ্যাবাউট ভুল সংশোধনী দাখিলা। আচ্ছা, সো এখন 4 নম্বরে আমি আরেকটা ভুল সংশোধনী দাখিলা তোমাদেরকে দেখাবো। এটা ভুল সংশোধনী দাখিলা না, ব্রেইন বুস্টার বেসিক্যালি। সো এখানে আমি যেটা বলবো যে ভাড়া খরচ হিসাবের যে 1000 টাকা ভাড়া খরচের ব্যালেন্স 1000 টাকা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়নি, তাহলে এই ভুলটা থেকে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে এইটা এখন আমাকে বলতে হবে। হ্যাঁ, আই এম গিভিং ইউ 5 সেকেন্ডস। এই 5 সেকেন্ডস এর ভিতর তোমাদেরকে বলতে হবে যে এই যে ভুলটা আমরা করলাম এই ক্ষেত্রে রেওয়া মিলের দুই পাশে ব্যবধান কত হবে বা অনিশ্চিত হিসাবের টাকার পরিমাণ কত হবে সেটা তোমাদের সবাইকে বলতে হবে। ওকে, সো ভাড়া খরচের ব্যালেন্স 1000 টাকা আমি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করিনি। আই এম গিভিং ইউ 5 সেকেন্ডস। 1 2 3 4 5। এইবার তাহলে বিষয়টা বলি, আশা করছি অনেকেই কমেন্ট বক্সে উত্তরটা লিখেছো। আমরা ভাড়া যখন প্রদান করি, যেমন এখানে ভাড়া 1000 টাকা প্রদান করেছি। হ্যাঁ, আগে সঠিক বিষয়টা মাথায় আনি তাহলে। সো ডেবিট এবং ক্রেডিট উভয় পাশেই তাহলে 1000 লেখার কথা, তাহলে ডেবিট লেখার কথা 1000, ভাড়া খরচ ডেবিট 1000, নগদান হিসাব ক্রেডিট কত টাকা 1000 টাকা। ওকে, আমি কি করেছি বলতো, আমি নগদান পাশে মানে নগদান হিসাব নামে ঠিকই ক্রেডিট করেছি কিন্তু এইটা করিনি, অর্থাৎ ভাড়া খরচকে আমি কি করি ডেবিট পাশে আনিনি। এইবার তাহলে বলো যে দুই পাশের ব্যবধান কত হবে বা দুই পাশকে সমান করার জন্য আমাদের ডেবিট পাশে কত টাকা আনতে হবে। আমাদেরকে অবশ্যই ডেবিট পাশে আনতে হবে 1000 টাকা, রাইট? এই 1000 টাকাই হচ্ছে আমাদের জন্য অ্যানসার। অর্থাৎ এই ভুলটা করার ফলে আমাদের হিসাবের বইতে ব্যবধান কত হবে সেইটাই হচ্ছে আমরা এখান থেকে দেখলাম। অর্থাৎ 1000 টাকা হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাবের ব্যালেন্স বা দুই পাশের ব্যবধান, সহজ কথায়। ওকে, আচ্ছা, সো 4 নম্বর যে ভুলটা সেটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা ভুল দেখব, আরো দুইটা ভুল দেখব বেসিক্যালি। সো আই এম গিভিং নাম্বার 5। আশা করছি সকলেই বুঝতে পারছো এই পর্যন্ত। আর হ্যাঁ, অবশ্যই প্রবলেম থাকলে কমেন্টে জানাবে। হ্যাঁ, সো 5 নম্বর যে ভুল, পয়েন্ট নাম্বার 5, 5 নম্বর ভুল বলা হচ্ছে ধরো পুঞ্জীভূত অবচয় 2000 টাকা। পুঞ্জীভূত অবচয় কি ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পত্তি হিসাব। হ্যাঁ, সো পুঞ্জীভূত অবচয় 2000 টাকা। 2000 টাকা আমি কি করেছি, আমি ক্রেডিট পাশেই লিখেছি কিন্তু 200 টাকা নামে, কিন্তু কত টাকায়? 200 টাকায়। সো পুঞ্জীভূত অবচয় 2000 টাকা, ক্রেডিট পাশে 200 টাকা লেখা হয়েছে, ক্রেডিট পাশে 200 টাকা লিখেছি। তাহলে এই ভুলটার ফলে আমাদের অনিশ্চিত হিসাবে টাকার পরিমাণ কত হবে বা আমাদের দুই পাশের ব্যবধান কত হবে, সহজ কথায়। হ্যাঁ, এখন এইটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আই এম গিভিং ইউ again 5 seconds. Okay, so 1 2 3 4 5। এইবার তাহলে আমি অ্যানসারটা বলি। হ্যাঁ, পুঞ্জীভূত অবচয় 2000 টাকা, এর মানে কি জানো? এর মানে হচ্ছে আমরা এই বছরের জন্য অবচয় ধার্য করেছি, রাইট? আর তা সেই ক্ষেত্রে আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ লিখবো। আগে সঠিকটা মাথায় আনো। হ্যাঁ, তাহলে এটা যদি সঠিকভাবে আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতাম তাহলে ডেবিট পাশে 2000 টাকা লেখার কথা এবং ক্রেডিট পাশেও ঠিক 2000 টাকায় লেখার কথা, এবং এই ক্রেডিট পাশের টাকাটাই হচ্ছে মূলত আমাদের এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন আমরা ভুলটা করেছি কোথায়? আমরা ক্রেডিট পাশে 2000 টাকা না লিখে আমরা একটা শূন্য কম লিখেছি। আমরা কি করেছি? একটা শূন্য কম লিখেছি। তাহলে ডেবিট পাশে ঠিকই 2000, ক্রেডিট পাশে কত টাকা? 200 টাকা। প্রশ্ন হলো তাহলে দুই পাশে টাকার ব্যবধান কত হবে? ইটস ভেরি ইজি। দুই পাশকে সমান করার জন্য আমাদের ঘাটতি আছে কোন পাশে? ক্রেডিট পাশে।
আর কত টাকা বসালে সেই ঘাটতি পূরণ হয়? 1800 টাকা। সো এই 1800 টাকা এখন আমি এখানে লিখবো এবং এইটাই হচ্ছে আমাদের জন্য এই ভুলটার অ্যান্সার। সো এই প্রশ্নের উত্তর কি? অনিশ্চিত হিসাবের টাকার পরিমাণ 1800 টাকা। অথবা আমরা এভাবে বলতে পারি দুই পাশের ব্যবধান কত টাকা? 1800 টাকা। এই হচ্ছে আমাদের জন্য 5 নম্বর ব্রেন বুস্টারের সলিউশন। 1800 হয়েছে কার কার একটু কমেন্টে বলবে। আমার, হ্যাঁ আমার বলে একটা হাত উঁচু করা একটা ইমোজি আছে, রাইট? এই হাত উঁচু করা ইমোজিটা একটু কমেন্ট করবে, তখন আমি দেখবো যে এই প্রশ্নটা কে কে সঠিকভাবে সমাধান করতে পেরেছো। ওকে, তাহলে 5 নম্বর ব্রেন বুস্টার ডান। লাস্ট ব্রেন বুস্টার আজকের এই ক্লাসে। এরপরে আমরা চলে যাচ্ছি ভুল সংশোধনী দাখিলাতে। ভুল সংশোধনী দাখিলা এখন তোমরা দেখবে তোমাদের জন্য পানির মতো ইজি, তোমাদের জন্য একেবারেই পানির মতো ইজি হয়ে যাবে, কারণ এই ব্রেন বুস্টার তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো 5 নম্বর ডান। এখন 6 নম্বর এবং সর্বশেষ যে ব্রেন বুস্টারটা, সেইটা এখন আমি একদমই বলবো না, এইটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। অল আই উইল ডু, আমি হচ্ছে তোমাদেরকে ডিরেকশন দিয়ে দেবো, অ্যান্সার আমি এই ক্লাসে বলবো না, ক্লাস শেষে তোমাদের কমেন্ট চেক করবো আমি। হ্যাঁ, সো আই এম টেকিং ইউর টেস্ট। ওকে, সো আই এম টেকিং ইউর টেস্ট। ওকে, প্রশ্নটা হচ্ছে বেতন হিসাব 500 টাকা। কত টাকা? 500 টাকা, 500 টাকা। বেতন হিসাব 500 টাকা রেওয়া মিলে 2 বার লেখা হয়েছে। রেওয়া মিলে কয়বার লেখা হয়েছে? 2 বার। তাহলে এই ক্ষেত্রে ব্যবধান কত হবে? বেতন হিসাব 500 টাকা রেওয়া মিলে 2 বার লেখা হয়েছে, এইটার অ্যান্সার কত হবে? এইটার অ্যান্সার বলতে আমার প্রশ্নটা আগে শুনে নাও। প্রশ্ন হচ্ছে দুই পাশের ব্যবধান সেই ক্ষেত্রে কত হবে? দুই পাশের ব্যবধান সেই ক্ষেত্রে কত টাকা হবে? বা সহজ কথায় বলতে পারো অনিশ্চিত হিসাবে টাকার পরিমাণ কত হবে? এইটা হচ্ছে আমার এই যে লাইনটা, এটার প্রেক্ষিতে একটা প্রশ্ন। ওকে, কমেন্ট বক্সে জানাতে হবে। এটা আমি তোমাদের টেস্ট নিচ্ছি, আর টেস্ট মানে কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায় না একেবারেই, ঠিক আছে? কমেন্টে অ্যান্সার দিয়ে দেব। আশা করছি সকলেই এই প্রশ্নটার সাথে পার্টিসিপেট করবে। আই এম টেলিং অফ দ্য কোয়েশ্চেন ওয়ান্স এগেইন। বেতন হিসাব 500 টাকা রেওয়া মিলে 2 বার লেখা হয়েছে। রেওয়া মিলে 2 বার লেখা মানে হচ্ছে বেতন হিসাবকে একবারই তো ডেবিট বা ক্রেডিট কিছু একটা করার কথা, রাইট? আমি তো সেটা বলবো না তোমাদেরকে। তাহলে বেতন হিসাবকে ডেবিট বা ক্রেডিট একবার করার পরিবর্তে আমরা 2 বার করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনিশ্চিত হিসাবে টাকার পরিমাণ কত হবে? সেটাই হচ্ছে আমার এখান থেকে প্রশ্ন। সো আমরা ব্রেন বুস্টার ডান করে ফেলেছি। এইবার আমরা চলে যাব ভুল সংশোধনী দাখিলাতে। আমরা ভুল সংশোধনী দাখিলা অর্থাৎ আজকের এই ক্লাসের সর্বশেষ যে টপিকটা, এই টপিকটাতে এখন আমরা চলে যাব। আর হ্যাঁ, অবশ্যই এই টপিকটা বোঝার জন্য তোমাদের আগের টপিকগুলো বুঝে আসা দরকার ছিল। এজন্য আমি এত লম্বা সময় ধরে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি। এতে করে তোমরা এমসিকিউতে অসংখ্যভাবে তোমরা হেল্প পাবে। বেসিক্যালি যখন তোমরা এমসিকিউ সলভ করবে, বেসিক্যালি প্রচুর হেল্প পাবে এমসিকিউ সলভ করতে গেলে। ওকে, সো এখন আমরা বেসিক্যালি শুরু করছি কি বলতো? আমরা এখন শুরু করছি ভুল সংশোধনী দাখিলা। সো আমি ভুল সংশোধনী দাখিলা শুরু করার ক্ষেত্রে আগে আমি ওই ভুলগুলো সংশোধন করব যেগুলো হচ্ছে দুতরফা ভুল, বা যেগুলোকে আমরা বলছি রেওয়া মিলের সীমাবদ্ধতা। সো আমি হেডিং দিচ্ছি, হ্যাঁ, ভুল সংশোধনী দাখিলা। সো ভুল সংশোধনী দাখিলা, এইখানে আমি সবার আগে যে ভুলগুলো সংশোধন করব সেগুলোকে বলা হচ্ছে নীতিগত ভুল। সেগুলোকে কি বলছি আমি? নীতিগত ভুল। বা তোমরা এর আন্ডারে আরেকটা সাব হেডিং দিতে পারো যে রেওয়া মিলের সীমাবদ্ধতা। রেওয়া মিলের সীমাবদ্ধতার আন্ডারে যে সকল ভুলগুলো আলোচনা করেছিলাম সেগুলোর সংশোধনী দাখিলা আমি আগে দেখাবো, এবং আমি সেগমেন্ট ওয়াইজ দেখাচ্ছি। এতে করে তোমরা গুলাবে না, বইতে অগোছালো ভাবে দেওয়া আছে। আমি এই অগোছালো বিষয়টাকে গুছিয়ে এনেছি। হ্যাঁ, তোমরা একটু নোট করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা হেল্প পাবে বেসিক্যালি। হ্যাঁ, আর অবশ্যই নোট করে তোমরা 10 মিনিট স্কুলের যে লাইভ গ্রুপটা, আমাদের এই গ্রুপটাতে তোমরা কি করবে, একটু শেয়ার করে দিবে কাইন্ডলি। ওকে, তাহলে নীতিগত ভুল, এই যে নীতিগত ভুল এর আন্ডারে তাহলে আমাদের কয়েকটা এক্সাম্পল দেখা প্রয়োজন, রাইট? এখন আর কোনো থিওরি বলবো না, এখন হচ্ছে শুধু ম্যাথ চলবে, শুধু ম্যাথ, অর্থাৎ শুধু জাবেদা করবে এখন। সো যন্ত্রপাতি ক্রয় হিসেবে লিপিবদ্ধ আছে 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম ঘটনা। সো যন্ত্রপাতি ক্রয়কে, এটা আমার সাথে সাথে লিখতে হবে। হ্যাঁ, যন্ত্রপাতি ক্রয়কে
ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা আছে কত টাকা? 10,000 টাকা। অর্থাৎ এই লেনদেনটার টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তাহলে এই যে ঘটনাটা বা এই যে নীতিগত ভুলটা, এটা কেন নীতিগত ভুল এটা আমি আর রিপিট করব না, কারণ অলরেডি এটা বলেছি আমি। তার মানে এই ঘটনাটা বা এই লেনদেনটার ভুল সংশোধনী দাখিলা দিতে হলে আগে সঠিকটা মাথায় আনতে হবে। হ্যাঁ, আমরা যন্ত্রপাতি ক্রয় করলে সঠিক জাবেদা কি দেই বলতো? আমরা সঠিক জাবেদা দেই যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, রাইট? সো এইটা হচ্ছে আমাদের জন্য সঠিক জাবেদা। তাহলে ভুল জাবেদা কোনটা দিয়েছে এখানে? আমরা ভুল জাবেদা দিয়েছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে একটা বিষয় খেয়াল করেছো তোমরা এখানে একটা বিষয় খেয়াল করেছো তোমরা, সেটা হচ্ছে যে এইখানে আমরা নগদান হিসাব ক্রেডিট এইটা কিন্তু ঠিকই করেছি। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের কোনো ভুল নেই। অর্থাৎ সঠিক জাবেদা দিল আমরা নগদান হিসাবকেই ক্রেডিট করতাম, এবং যে জাবেদাটা ভুল দিয়েছি সেখানেও কিন্তু নগদান হিসাবকে ঠিকই ক্রেডিট করেছি। তার মানে কি? নগদান হিসাবে এখন হাত দেওয়া যাবে না। ওকে, সো এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নগদান হিসাবটা আমাদের মাথা থেকে আউট করে দিতে হবে। সো আমি এখন কি করলাম? নগদান হিসাবটাকে মুছে দিলাম এখান থেকে। ওকে, তাহলে কোন কোন হিসাবগুলো রয়ে যায় বলতো? যন্ত্রপাতি হিসাব এবং ক্রয় হিসাব। অর্থাৎ এই দুটো হিসাব নিয়ে এখন আমাদের ভুল সংশোধনী দাখিলা হবে। যেটা সঠিক সেটা তো সঠিকই, সেটা নিয়ে তো আর আমাদের কিছু করতে হবে না। আরেকবার করলে তখন আমরা ডাবল ক্যালকুলেশন করে ফেলবো। সো নগদান হিসাবকে শুরুতেই আমি ক্রস আউট করে দিয়েছি, আমি মুছেও দিতে পারি তোমরা চাইলে। এই যে মুছে দিলাম নগদান হিসাবকে। এখন আমার যন্ত্রপাতি ডেবিট আর ক্রয় ডেবিট এটা নিয়ে এখন আমার খেলা। ওকে, সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিকটা সঠিকভাবে লিখবো, যন্ত্রপাতি হিসাবকে ডেবিটই করব, যেটা ভুল করেছি সেটাকে উল্টো করে দিব। অর্থাৎ যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর এখন সঠিক কোনটা হবে বলতো? ক্রয় হিসাব ক্রেডিট। সো যন্ত্রপাতিকে ডেবিট করার মাধ্যমে আমি যেটা করলাম সেটা হচ্ছে সঠিককে সঠিকভাবে লিখলাম। হ্যাঁ, আর ক্রয় হিসাবকে ক্রেডিট করার মাধ্যমে আমি ভুল সংশোধন করলাম। আমি ভুল সংশোধন করলাম। বুঝতে পেরেছো? তাহলে এই একটা জাবেদাতেই আমি কি করে ফেলছি বলতো? আমি আগে যেটা সঠিকভাবে লিখিনি সেইটাকে আমি সঠিকভাবে লিখলাম, রাইট? আর ক্রয় হিসাবকে ক্রেডিট করার মাধ্যমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আগে যে ভুলটা করেছি সেটাকে আমি কি করলাম? ভুলের প্রায়শ্চিত্ত করলাম, সহজ কথায়। ওকে, সো এই হচ্ছে আমাদের নীতিগত ভুলের নমুনা বা নীতিগত ভুল সংশোধনী দাখিলা আমরা কিভাবে দিব। ওকে, সো এইভাবে অনেকে চিন্তা করনি, অনেকে ভেবেছো যে যন্ত্রপাতি ডেবিট ক্রয় ক্রেডিট। ওকে, বাট এইখানে যে আমরা সঠিকটা সঠিকভাবে দেখালাম আর এখানে যে আমরা ভুলটা সংশোধন করলাম এইটা না অনেকে খেয়াল করো না বা এটা অনেকে নোটিস করো না আসলে। সো আমরা এক নাম্বার একটা এক্সাম্পল দেখলাম, আর আমরা আরো দুটো এক্সাম্পল দেখবো। হ্যাঁ, আরো দুটো এক্সাম্পল দেখবো। তাহলে এই ঘটনাটা মুছে এখন আমি আরেকটা ঘটনা নিয়ে আসছি তোমাদের সামনে। এই ঘটনাটার নাম হচ্ছে যন্ত্রপাতির মেরামত খরচ। এটা হচ্ছে আমাদের জন্য 2 নম্বর এক্সাম্পল। যন্ত্রপাতির মেরামত খরচ, আর হ্যাঁ, অবশ্যই তোমরা যখন এক্সাম হলে জাবেদা করবে ছক করে লিখবে কিন্তু। হ্যাঁ, এখানে আমি ছক করছি না সময় বাঁচানোর জন্য, বাট তোমরা কিন্তু ছক করে লিখবে। যন্ত্রপাতির মেরামত খরচ কে যন্ত্রপাতি হিসাবে লেখা হয়েছে। তাহলে এটা কিন্তু আরেকটা নীতিগত ভুলের উদাহরণ। সো যন্ত্রপাতির মেরামত খরচকে যন্ত্রপাতি হিসাবে লেখা হলো কত টাকা? ধরে নিচ্ছি 2000 টাকা। তাহলে এখানে আমাদের ভুলটাকে তোমরা ধরতে পেরেছো? আশা করছি সকলে ধরতে পেরেছো। এখন আমাদের কি করতে হবে বলতো? আমাদের দুই ভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো না একটা ছকের মতো করতে পারো, ছকের মাধ্যমে করতে পারো। আমি এইভাবে আসলে মনে রাখতাম সহজ কথায়, বাট এক্সাম হলে লিখতাম একটা। এইখানে লিখবো তোমরা সঠিকটা, অর্থাৎ সঠিক জাবেদা দিলে কোনটা দিতে, এইখানে লিখবে ভুলটা, অর্থাৎ ভুল করেছো কোথায়, এবং এখানে আমরা করছি বেসিক্যালি সংশোধন। এইভাবে পরীক্ষার খাতায় করতে হবে না, এইভাবে শুধু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে করছি। হ্যাঁ,
সো যন্ত্রপাতির মেরামত খরচকে যদি সঠিক জাবেদা দিতাম তাহলে জাবেদা কি হতো, মেরামত খরচ ডেবিট, নগদান ক্রেডিট, মেরামত খরচ ডেবিট, নগদ ক্রেডিট, রাইট। আর ভুল করার ফলে আমরা কি করেছি, আমরা মেরামত খরচকে ডেবিট না করে আমরা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করেছি। আমরা কি করেছি, আমরা যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করেছি এবং নগদান হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে ওয়ান্স अगेन আবার দেখো, নগদান হিসাব কিন্তু ঠিকই করেছি, অর্থাৎ ক্রেডিট পাশটা নিয়ে আসলে আমাদের কোনো ঝামেলা নেই, আমাদের ঝামেলাটা হচ্ছে এই ডেবিট পাশ নিয়ে। তাহলে এখন কি করতে হবে, যেটা সঠিক আগে সেটা লিখতে হবে, অর্থাৎ যন্ত্রপাতি হিসাবকে আগে ডেবিট করতে হবে, দুঃখিত আগে মেরামত খরচ হিসাবকে ডেবিট করতে হবে। সো মেরামত খরচ ডেবিট, আর আগে যেই ভুলটা করেছি সেটাকে এখন কি করতে হবে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, বা সেই ভুলটাকে এখন আমাদের উল্টে দিতে হবে, রিভার্স করতে হবে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যন্ত্রপাতি হিসাবকে আমরা ক্রেডিট করে দিব, আমরা যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করে দিব। এই হচ্ছে আমাদের নীতিগত ভুল সংশোধন। ওকে, সো 2 নম্বর যে एग्जांपलটা সেটা আমি করিয়ে দিলাম। এইবার তোমরা 3 নম্বর যে লেনদেনটা বা 3 নম্বর যে ঘটনাটা সেইটার নীতিগত ভুলের অ্যানসার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমি এটা মুখে মুখে বলে দিচ্ছি, এই ঘটনাটা একটু মনোযোগ সহকারে শুনবে। ওকে, 3 নম্বর যে নীতিগত ভুলের উদাহরণটা সেটা হচ্ছে দালান কোঠা। তোমরা একটু সকলে লিখবে, হ্যাঁ, দালান কোঠা। আমি আবারও বলছি 3 নম্বর যে এটা সেটা আমি করব না, সেটা তোমাদের করতে হবে এবং কমেন্ট বক্সে সবাইকে অ্যানসার দিতে হবে। ওকে, সো দালান কোঠা সম্প্রসারণের জন্য, আমি আবারও বলছি দালান কোঠা সম্প্রসারণের জন্য। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা? আশা করছি ক্লিয়ার শুনতে পাচ্ছ এখন। হ্যাঁ, একটু লাউডলি বলছি আমি। দালান কোঠা সম্প্রসারণের জন্য, দালান কোঠা সম্প্রসারণের জন্য কাঁচামাল ক্রয় 4000 টাকা, 4000 টাকা। আমি আবার শুরু থেকে বলছি, দালান কোঠা সম্প্রসারণের জন্য কাঁচামাল ক্রয় 4000 টাকা, 4000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। কোন হিসাবে লেখা হয়েছে? ক্রয় হিসাবে লেখা হয়েছে। আবার শুরু থেকে যদি বলতে হয়, দালান কোঠা সম্প্রসারণের জন্য কাঁচামাল ক্রয় 4000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। তাহলে এইখানে যে ভুলটা, এটা তো অবশ্যই একটা নীতিগত ভুল। কেন? কারণ দালান কোঠা সম্প্রসারণের জন্য আমরা যে 4000 টাকার কাঁচামাল কিনেছি সেই জন্য আমাদের ডেবিট করার কথা ছিল কোনটা? দালান কোঠা হিসাব, কিন্তু সেটা না করে কি করেছি, আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি। সেই ক্ষেত্রে আমাদের সঠিক না, সেই ক্ষেত্রে আমাদের ভুল সংশোধনী দাখিলা কোনটা সেইটা আমাদেরকে অ্যানসারে আমাকে এখন বলতে হবে। ওকে, এটা আমি তোমাদেরকে বলবো না, আমি না বলে এখন আমি হেডিং চেঞ্জ করব। ওকে, আশা করছি তোমরা সকলেই আমার মুছতে সঠিক অ্যানসারটা লিখে ফেলবে। ওকে, তো আমরা এই পর্যন্ত আমরা নীতিগত ভুলগুলোকে দেখলাম। আমরা এখন দেখার ট্রাই করব বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল। সো বাদ পড়ার ভুল, এইটা এখন আমরা দেখব। বাদ পড়ার ভুল খুবই সহজ। একটা एग्जांपल দিলে তোমরা বাকি দুটো করতে পারবে। আমি প্রথম যে एग्जांपलটা সেটাই তোমাদেরকে বলি। ধারে পণ্য ক্রয় 2000 টাকা হিসাবের বইতেই আসেনি। সো ধারে পণ্য ক্রয় 2000 টাকা হিসাবের বইতে আসেনি, অর্থাৎ হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয়নি। হ্যাঁ, হিসাবের বইতে আসেনি। তাহলে ঘটনাটা আবার বলছি আমি, ধারে পণ্য ক্রয় 2000 টাকা হিসাবের বইতেই আসেনি। তাহলে এখন কি করতে হবে? আমরা সঠিকভাবে যে জাবেদাটা দিই সেটাই দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের কোনো উল্টির কোনো কাজ নেই। হ্যাঁ, এখানে আমাদের কোনো হিসাবকে উল্টে লেখার বা কোনো টাকার অ্যামাউন্টকে উল্টে লেখার কোনো কাজ নেই। অ্যাজ ইউজুয়াল আমরা যে জাবেদা দিয়ে থাকি একটা ঘটনার বাদ পড়ার ভুলের ক্ষেত্রে আমরা ঠিক সেইভাবেই দিব। তাহলে আমরা নরমালি ধারে পণ্য ক্রয়ের জাবেদা কি দেই? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেই জাবেদাগুলো দিয়ে থাকি সেই জাবেদাগুলো এখন আমরা এখানে দিব, এবং সেটা কত হবে বলতো? আমরা এইভাবে দিব, বেসিক্যালি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব
ওই কাস্টমারের নাম থাকলে সেই কাস্টমারের নামটা মেনশন করতে হবে প্রদেয় হিসাবের পরে, প্রদেয় হিসাব ক্রেডিট, এবং এরপর 2000 টাকার যে পরিমাণটা সেটা এখানে বসে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের জন্য বাদ পড়ার ভুল, এই হচ্ছে আমাদের জন্য বাদ পড়ার ভুল। এই পর্যায়ে গিয়ে একটু কমেন্ট বক্সটা পড়ে আসবো, দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা বা সবাই সঠিক উত্তরটা লিখতে পেরেছে কিনা। ওকে, আচ্ছা হ্যাঁ, সম্প্রসারণ কথাটা লেখা যাবে না কিন্তু, হ্যাঁ এই যে সানভি সাজিম নামে একজন লিখেছেন দালান কোঠা ব্র্যাকেটে সম্প্রসারণ, এই সম্প্রসারণ কথাটাও লেখা যাবে না, আমাদেরকে দালান কোঠা হিসাব কিন্তু ডেবিট করতে হবে। ওকে, আমাদের দালান কোঠা হিসাব ডেবিট করতে হবে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, দালান কোঠা ডেবিট ক্রয় ক্রেডিট, দালান কোঠা ডেবিট ক্রয় ক্রেডিট, অসংখ্য ধন্যবাদ যারা। আচ্ছা, একজন মেরামত হিসাবকে ডেবিট করেছেন, ওটা কি আপনি 2 নম্বরটা করছেন? হ্যাঁ, ওকে, তাহলে সবাই সঠিক উত্তর দিয়েছো। আর হ্যাঁ, এই যে বাদ পড়ার ভুল যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বাদ পড়ার ভুল কিন্তু আসলে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যে জাবেদা দিয়ে থাকি আমাদের কিন্তু ঠিক সেই জাবেদাটাই দিতে হবে। এখানে আসলে আমাদের এক্সট্রা করে কিছু করতে হবে না বা আমাদের অতিরিক্ত কিছুই আসলে করতে হবে না এখানে। সো বাদ পড়ার ভুল আসলে আমাদের জন্য নর্মাল জাবেদা যেরকম ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের জন্য ভুল সংশোধনী দাখিলা। ওকে, সো এখন আমরা আবার একটু চলে আসি বাদ পড়ার ভুল এই যে এই অংশটাতে। আর দুটো এক্সাম্পল বলি, হ্যাঁ এই দুটো এক্সাম্পল তোমরা করবে, আমি কিন্তু এই দুটো এক্সাম্পলের জাবেদা তোমাদের বলবো না। সো দ্বিতীয় ঘটনা অর্থাৎ 2 নম্বর যে লেনদেন, আমি 2 এবং 3 বলবো, 2 এবং 3 তোমরাই করবে। ওকে, বেতন প্রদান 2000 টাকা লিপিবদ্ধ করিনি। আমি আবারও বলছি বেতন প্রদান 2000 টাকা আমরা লিপিবদ্ধ করিনি, অর্থাৎ হিসাবের বইতেই আসেনি। জাবেদা কি হবে? ইটস ভেরি ইজি, তোমাদেরকে এখন কমেন্ট করে লিখতে হবে। আবার বলছি, বেতন প্রদান করা হলো 2000 টাকা, এটা হিসাবের বইতে আসেইনি। সো সেই ক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে কমেন্টে জানাতে হবে। সো 2 নম্বর ঘটনা এটা, আশা করছি সকলেই কমেন্ট করছো। তৃতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে সম্পত্তির উপর অবচয়, বেসিক্যালি সম্পত্তির উপর অবচয় 2000 টাকা হিসাবের বইতে আসেনি। আর আগেরটা কি বলেছিলাম? বেতন প্রদান 2000 টাকা হিসাবের বইতে আসেনি। আর 3 নম্বরে আমি কি বললাম? সম্পত্তির উপর অবচয় 2000 টাকা হিসাবে বইতে আসেনি। ওকে, নাও আমাকে বলতে হবে যে এই 2 এবং 3-এর সঠিক জাবেদা কোনটা হবে। ওকে, আমি আগেই বলেছি যে বাদ পড়ার ভুল আসলে কোনো আহামরি কোনো ভুল না বা অত কঠিন কোনো ভুল না যেখানে আমাদের কোনো হিসাব উল্টাতে হয় বা কোনো টাকার ফিগার উল্টাতে হয়। জাস্ট সঠিক জাবেদাটা সঠিকভাবে দেওয়াই হচ্ছে এই বাদ পড়ার ভুলের ভুল সংশোধন। ওকে, তাহলে এই যে 2 নম্বর যে ঘটনাটা এখানে আমি অবশ্য লিখিনি, সেটা হচ্ছে বেতন প্রদান করা হলো 2000 টাকা। এটার জাবেদা কি হবে? এটা অলরেডি কমেন্টে লিখেছো। এবার 3 নম্বরটা লিখতে হবে। হ্যাঁ, এই সম্পত্তির উপর অবচয় 2000 টাকা হিসাবের বইতে আসেনি, এটার জাবেদা কি হবে? এটা এখন কমেন্ট বক্সে লিখতে হবে। 3 নম্বর ঘটনা, সম্পত্তির উপর অবচয়। আমরা কিসের উপর অবচয় ধার্য করি শিক্ষার্থী বন্ধুরা? আমরা স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করি। সো এই স্থায়ী সম্পদের উপর যে 2000 টাকার অবচয়, এইটা হিসাবের বইতে আসেনি। এখন আমাদের কি করতে হবে? এটা কি হিসাবের বইতে আনতে হবে। ওকে, সো চট করে নিয়ে আসতে হবে। একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি একটু কমেন্ট বক্সটা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো কিনা 3 নম্বর জাবেদাটার। 2 নম্বরটা খুব ইজি, একটু 3 নম্বরটা নিয়ে অনেকে পেঁচাতে পারো, আমি 3 নম্বরটা একটু দেখে আসি। ওকে, অবচয়, এই তো একজন ভুল করে ফেলেছে। সে কি লিখেছে? অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। না ব্রাদার, অবচয় হিসাব ডেবিট ঠিকই করেছেন, কিন্তু সম্পত্তি হিসাব ক্রেডিট করা যাবে না। জাহিদুল ইসলাম জয়, এই তো ভুল করে ফেলেছো ব্রাদার, সম্পত্তি হিসাব ক্রেডিট না, আমাদের করতে হবে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ওকে, এই তো আরেকজন ভুল করে ফেলেছে, মোহাম্মদ সোহেল রানা, অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট না। আমরা সনাতন পদ্ধতিতে আমরা এখন জাবেদাভুক্ত করব না। আরেকজন একই ভুল করেছে, রফিকুল ইসলাম, অবচয় ডেবিট, সম্পত্তি ক্রেডিট করেছে, কিন্তু না ব্রাদার, এখানে আমাদের সঠিক জাবেদাটা হবে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। হ্যাঁ, এই তো মেহেদি শিহাব ঠিক করেছে। সাবাস মেহেদি শিহাব, তোমার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা ঠিকই বলেছো। অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। আচ্ছা, জাহিদুল ইসলাম যা আমাকে কোশ্চেন করেছে, কিন্তু কেন
কিন্তু কেন, তার কারণ হচ্ছে আমরা অবচয়কে ডিরেক্টলি আমরা কোনো সম্পত্তির উপর চার্জ করি না। আমরা কি করি, আমরা অবচয়কে আগে পুঞ্জীভূত অবচয়ের উপর চার্জ করি যখন আমরা উদ্বৃত্ত পত্রে দেখাই। হ্যাঁ, আমরা যখন উদ্বৃত্ত পত্রে দেখাই তখন আমরা সম্পত্তি থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিই। হ্যাঁ, সো তোমরা যে জাবেদাগুলো বলেছো সেগুলো যে একেবারে ভুল তা না। হ্যাঁ, সেগুলো একেবারে ভুল তা না। ইভেন আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম, যখন তোমাদের মতো আমি ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমি কিন্তু এই জাবেদাই দিতাম অবচয় হিসাব ডেবিট কিন্তু এবং সম্পত্তি হিসাব ক্রেডিট। কিন্তু এটা একটা পুরাতন পদ্ধতি। আমরা আধুনিক পদ্ধতিতে আমরা সম্পত্তির উপর ডিরেক্টলি চার্জ করি না অবচয়কে। আমরা যখন অবচয় ধার্য করি তখন আমরা অবচয় হিসাবকে ডেবিট করি এবং পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করি। এই পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করা মানেই হচ্ছে সম্পত্তির পরিমাণ কমে যাওয়া। হ্যাঁ, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট করার মানেই হচ্ছে সম্পত্তির পরিমাণ কমে যাওয়া। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো এই জন্যই মূলত আমরা যখন সম্পত্তির উপর অবচয় ধার্য করি, এই ক্ষেত্রে আমরা সেই সম্পত্তি হিসাবটা, সেই সম্পত্তির নামকে ক্রেডিট করব না, বরং আমরা বলবো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব সেই সম্পত্তির নামটা থাকবে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রেডিট। জাহিদুল ইসলাম জয়, বুঝতে পেরেছো? আশা করছি আর তোমার কোনো প্রবলেম নেই। দেখি আর কে সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, বাকিরাও সঠিক উত্তর দিয়েছে। আরিফিন তামিম, অসংখ্য ধন্যবাদ। ইকরা চৌধুরী, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, একজন বানান ভুল করেছে, পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, ইটস ওকে, বাট এক্সাম হলে কিন্তু বানান ভুল করা যাবে না। ওকে, সো ইকরা চৌধুরী, জাহিদুল ইসলাম, আচ্ছা আরিফিন তামিম, তারপর হচ্ছে হ্যাঁ মেহের আফরোজ ফারহানা, সে একটু অভিমান করেছে যে তার কমেন্ট আমি পড়িনি। হ্যাঁ, তোমার কমেন্ট আমি পড়েছি আপু, অসংখ্য ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, অন্বেষা বিশ্বাস দেখি সে, হ্যাঁ সম্পত্তি, আচ্ছা সম্পত্তি হিসাব কেন ডেবিট হবে, এই যে অন্বেষা বিশ্বাস কিন্তু ভুল করেছে। হ্যাঁ, এখানে সম্পত্তি হিসাব ডেবিট করা যাবে না, এখানে অবচয় হিসাবকে ডেবিট করতে হবে। কারণ আমরা অবচয়, ওই যে দেখো আমি বলেই দিয়েছি অবচয়, তাহলে এখানে সম্পত্তি হিসাব ডেবিট কেন হবে? এখানে সম্পত্তি হিসাব ডেবিট হবে না আপু, তুমি ভুল করেছো। হ্যাঁ, আচ্ছা, সো একদম শেষ পর্যন্ত, হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছো। জয়, জাহিদুল ইসলাম জয়। এইবার আমরা বাদ পড়ার ভুল থেকে বের হয়ে আমরা এখন একটা নতুন ভুল নিয়ে আলোচনা করব। এই ভুলটার নাম হবে লেখার ভুল। এই ভুলটার নাম কি হবে? লেখার ভুল। সো একটু হেডিং চেঞ্জ করবো আমি এখন, এবং এই বোর্ডটা একটু মুছে দিব। এখন আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে লেখার ভুল। সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে লেখার ভুল। সো লেখার ভুল এইটা নিয়ে এখন আলোচনা করব। সো লেখার ভুল নিয়ে আলোচনা করব। এখন লেখার ভুল এইটার মূল বেসিক বিষয়টা কি তোমাদের সকলের জানা আছে? এইটার যে মূল বেসিক বিষয়টা সেইটা হচ্ছে যে আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার অঙ্ক লিখতে ভুল করি। আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার অঙ্ক লিখতে ভুল করি। যেমন এখানে যদি আমি 1 নম্বর একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল 2000 টাকা বেতন প্রদান করে হিসাবের ভিতরে 200 টাকা লিখলাম। 2000 টাকা বেতন প্রদান করে হিসাবের বইতে 200 টাকা লেখা হলো। ওকে, সো 2000 টাকা বেতন প্রদান করে হিসাবের বইতে 200 টাকা লেখা হলো। তাহলে এইটার জাবেদা কি হবে? কথা বলতে বলতে চেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ, একটু আশা করছি এই বিষয়টা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। 2000 টাকা বেতন প্রদান করে হিসাবের মধ্যে 200 টাকা লিখলাম। এখন এই যে 200 টাকা লিখলাম, এটা উভয় পাশে লিখেছি। হ্যাঁ, এটা আমরা উভয় পাশে লিখেছি, সেই ক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে দেখো। তাহলে আমাদের সঠিক বিষয়টাকে একটু মাথায় নিয়ে আসি। হ্যাঁ, আমরা 2000 টাকা বেতন প্রদান করলে ডেবিটও 2000 লেখার কথা, ক্রেডিটও 2000 টাকা লেখার কথা। ডেবিটে লেখার কথা বেতন হিসাব, ক্রেডিটে লেখার কথা নগদান হিসাব। সেটা না করে আমি কি করেছি বলতো? আমি ডেবিট পাশে 200 টাকা লিখেছি, ক্রেডিট পাশে 200 টাকা লিখেছি। ওকে, এইটাই হচ্ছে আমাদের জন্য লেখার ভুল, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার অঙ্ক লিখতে ভুল করেছি আমি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু রেওয়ামিল মিলে গেছে, বাট এটা প্রমাণ করে না যে আমাদের রেওয়ামিলে কোনো ভুল নেই। তাহলে ডেবিট পাশে টাকার পরিমাণে কত টাকা ঘাটতি আছে? 1800 টাকা। ক্রেডিট পাশে টাকার পরিমাণে কত টাকা ঘাটতি আছে? এগেইন সেম 1800 টাকা। এখন এই 1800 টাকার জন্যই বেসিক্যালি আমাদের কি করতে হবে বলতো? এই 1800 টাকার জন্য এখন আমাদের ভুল সংশোধনী দাখিলা দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সহজ কথায় আমরা আগে যে জাবেদা দিয়েছি সেটাই আবার দিব, কিন্তু টাকার অ্যামাউন্ট হবে এখন কত টাকা? 1800 টাকা। সো এইটার জাবেদাটা হবে এরকম: বেতন হিসাব ডেবিট
1800 টাকা, বেতন হিসাব ডেবিট 1800 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1800 টাকা। সো বেতন ডেবিট 1800, নগদান ক্রেডিট 1800। ওকে, এই হচ্ছে আমাদের জন্য লেখার ভুলের সংশোধন। সো লেখার ভুলের ক্ষেত্রে আমরা ঠিক এইভাবেই চিন্তা করব যে সঠিক জাবেদাটা দিলে অ্যাকচুয়ালি কি হতো, আর যেহেতু ভুলটা দিয়েছে সেই ক্ষেত্রে এটার ইম্প্যাক্টটা বেসিক্যালি কি। ওকে, সো আমরা এইভাবে দেখলাম যে 2000 টাকা বেতন প্রদান করে হিসাব হইতে 200 লেখা হলো। সেই ক্ষেত্রে আমরা কি করছি, জাবেদা আগেরটাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, কিন্তু কি করছি আমরা টাকার অ্যামাউন্ট কি করছি বাড়িয়ে দিচ্ছি। সো এই একটা এক্সাম্পল আমরা দেখলাম। আমরা আরো একটা এক্সাম্পল দেখি, এরপর তোমাদেরকে একটা করতে দিব। হ্যাঁ, এরপর তোমাদেরকে একটা করতে দিব। আজকে কিন্তু প্রচুর এক্সারসাইজ করব, বই পড়লে এরপর আর তোমাদের আর কারো কোনো সমস্যা হবে না। সো আমি ধরে নিচ্ছি যে সম্পত্তির ওপর অবচয় 1000 টাকা, কিন্তু আমি হিসাবের বইতে লিখলাম 100 টাকা। হিসাবের বইতে আমি লিখলাম 100 টাকা। এখন এর ফলে কি হলো বলতো, এর ফলে আমি ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার অঙ্ক লিখতে ভুল করলাম, রাইট? সো তোমরা আগের মতো একটু চিন্তা করে দেখো, যদি 1000 টাকা অবচয় দিতাম, হ্যাঁ, 1000 টাকা অবচয় ধার্য যদি করতাম, তাহলে ডেবিট পাশে 1000 টাকা লেখার কথা এবং ক্রেডিট পাশে 1000 টাকাই লেখার কথা। কিন্তু এইটা না করে যেহেতু আমরা ভুল করেছি, সেহেতু কি হয়েছে বলতো, ডেবিটও 100 লিখেছি, ক্রেডিটও 100 লিখেছি। তাহলে কত টাকা কম লিখেছি বলতো, আমরা কম লিখেছি 900 টাকা, রাইট? আমরা কত টাকা কম লিখেছি, 900 টাকা আমরা উভয় পাশে কম লিখেছি। এখন এই 900 টাকার জন্যই আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আবার জাবেদা দিতে হবে। আমাদের কি করতে হবে, আবার জাবেদা দিতে হবে। সো এই জাবেদাটা কি হবে, এগেইন সেম আমরা কিছুক্ষণ আগে যে জাবেদাটা দেখলাম, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আমাদের এখন কি করতে হবে, এই জাবেদাটা দিতে হবে। সো অবচয় হিসাবকে ডেবিট করব, ডেবিট করে কত টাকা লিখবো, 900 টাকা লিখবো। পুঞ্জীভূত অবচয়কে কি করব, একইভাবে ক্রেডিট করব, কত টাকা লিখবো, 900 টাকা লিখবো। সহজ কথা, এই হচ্ছে আমাদের জন্য লেখার ভুল সংশোধনী দাখিলা। সো তোমাদের জন্য যেটা প্রশ্ন সেটা হলো, যদি আমরা ধারে ক্রয় করে টাকার অঙ্কে গরমিল করি, ফর এক্সাম্পল আমি যদি এইটা মুছে দিয়ে আমি 3 নম্বরে লিখি যে ধারে ক্রয় 1000 টাকা, কিন্তু আমি হিসাবের বইতে এটাকে লিখেছি 100 টাকা বা 10,000 টাকা ধরে নিচ্ছি আমি, হ্যাঁ, আমি 10,000 টাকা ধরে নিচ্ছি। সো ধারে পণ্য ক্রয় করেছি 1000 টাকা, কিন্তু আমি হিসাবের বইতে কত টাকা লিখেছি, হিসাবের বইতে আমি এটাকে লিখেছি 10,000 টাকা, অর্থাৎ একটা শূন্য আমি কি করে ফেলেছি, বাড়িয়ে ফেলেছি। সো এটা অবশ্যই একটা গুরুতর ভুল, কারণ পাওনাদারের পরিমাণ কত টাকা বেড়ে গেছে চিন্তা করতে পারো তোমরা। কোথায় ছিল 1000, কোথায় হয়ে গেছে 10,000, অর্থাৎ 9,000 টাকা আমরা কি করেছি, বাড়িয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এটাকে সঠিক করার জন্য, এই লেখার ভুলটাকে সঠিক করার জন্য আমাদেরকে এখন এটাকে কমাতে হবে, রাইট? সো কমাতে হলে আমরা কি করব, আমরা কি আগের মতো জাবেদা দিব না, ক্রয় হিসাবকে কমানোর জন্য কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ক্রয় হিসাবকে কমানোর জন্য কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সো ক্রয় হিসাবকে ক্রেডিট করব কত টাকা দিয়ে ক্রেডিট করব, আমরা করব 9,000 টাকা দিয়ে। তাহলে এইটা হচ্ছে 10,000 থেকে আবার 1,000 এ নেমে আসবে। আর পাওনাদার হিসাবকে কি করব, কমানোর জন্য, পাওনাদার হিসাব নরমালি পাওনাদার হিসাব ক্রেডিট হয়, কিন্তু এখন যেহেতু আমরা কমাতে চাচ্ছি সেহেতু পাওনাদার হিসাবকে ডেবিট করব এবং 9,000 টাকা লিখব। সো এই হচ্ছে আমাদের জন্য লেখার ভুলের ভুল সংশোধন। ওকে, সো আশা করছি সকলেই বুঝতে পেরেছো এটা, যে এই ক্ষেত্রে আমরা আমাদের সঠিক জাবেদা দিলে হবে না। সঠিক বলতে যেই জাবেদাটা অ্যাজ ইউজুয়ালি দিই সেটা দিলে হবে না, আমাদের একটু উল্টে দিতে হবে। যেহেতু এবার মানে কমাতে চাচ্ছি আমরা, টাকার অ্যামাউন্ট যেহেতু কমাতে চাচ্ছি, সেহেতু আমাদের কি করতে হচ্ছে, পাওনাদারকে ডেবিট লিখতে হচ্ছে এবং ক্রয় হিসাবকে কি করতে হচ্ছে, আমাদের ক্রেডিট লিখতে হচ্ছে। এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই লেখার ভুল এই টপিকটা মুছে কিন্তু আমি আবার একটু তোমাদের জন্য কমেন্ট করে আসবো। আমি মুছে দিচ্ছি এটাকে, লেখার ভুল ডান। এরপর আমরা কোন ভুলটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব পরিপূরক ভুল নিয়ে। ওকে, আমরা এখন কোন ভুল নিয়ে আলোচনা করব, আমরা এখন আলোচনা করব পরিপূরক ভুল নিয়ে। সো আই এম গিভিং দ্য হেডিং পরিপূরক ভুল।
পরিপূরক ভুল থেকে আসলে অত একটা ভুল সংশোধনী দাখিলা আসতে দেখা যায় না, পরিপূরক ভুল থেকে অত একটা আসতে দেখা যায় না, এমসিকিউর জন্য আসে বেসিক্যালি, বাট ভুল সংশোধনী দাখিলার জন্য আসলে আমাদের অন্যান্য যে সকল ভুলগুলো আছে সেগুলো খুব বেশি জরুরি আমাদের জন্য, বা সেগুলো খুব বেশি দরকারি। সো পরিপূরক ভুল নিয়ে আলোচনা করার আগে আমরা একটু কমেন্ট করে আসি, দেখি কে কে ঘুমিয়ে গেছো আমাদের। আচ্ছা, হ্যাঁ, আশা করছি সকলেই আছো, এই পর্যন্ত সকলে আমাদের সাথেই আছো। পরিপূরক ভুল, মেহের আফরোজ ফারহানা আমাদের এই ভিডিওটি দেখছে, ইকরা চৌধুরী দেখছে, জাহিদুল ইসলাম জয় দেখছে, ওয়াহিদুল ইসলাম খোকন দেখছে, মেহেদি শিহাব দেখছে, আর হ্যাঁ অবশ্যই আমাদের সাথে আছে অন্বেষা বিশ্বাস, আর হচ্ছে আরো আগে বেশ কয়েকজন ছিল, সোহেল রানা ছিল। সোহেল রানা কি ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা, সোহেল রানা মনে হয় ঘুমিয়ে গেছে। যাই হোক, সো আমরা এখন শুরু করব পরিপূরক ভুল। আমরা এখন কি শুরু করব? পরিপূরক ভুল। সো পরিপূরক ভুলের এক্সাম্পলটা যদি এখন আমাকে দিতে হয়, পরিপূরক ভুলের এক্সাম্পলটা ঠিক যেমন করে আমি দিয়েছিলাম, হ্যাঁ, ধরো আমি দুটো ভুল লিখবো এখানে। পরিপূরক ভুলের ক্ষেত্রে কয়টা ভুল থাকে জানো? দুইটা ভুল থাকে। একটা এমনিতে হয়ে যায় ভুল, আর একটা ইন্টেনশনাল ভুল থাকে নরমালি। সো একটা ভুল কি হয়, ইন্টেনশনাল ভুল বলা যাবে না আসলে, মানে দুটো ভুল থাকে, একটা ভুল কি হয় আরেকটা ভুল দিয়ে অফসেট হয়ে যায়। সো আমি ধারে বিক্রয় করলাম 2000 টাকা, ওকে, ধারে বিক্রয় করলাম কত টাকা? 2000 টাকা। সো এই ক্ষেত্রে আমার সঠিক যে জাবেদা সেটা কত টাকা দেওয়ার কথা ছিল? প্রাপ্য হিসাব ডেবিট 2000, প্রাপ্য হিসাব ডেবিট 2000, বিক্রয় হিসাব ক্রেডিট 2000, রাইট? এটা ছিল, এটা উচিত ছিল আমাদের সঠিক জাবেদা দেওয়ার, হ্যাঁ, এটা আমাদের উচিত ছিল সঠিক জাবেদা দেওয়ার, কিন্তু আমরা এটা না করে আমরা কি করেছি বলতো শিক্ষার্থী বন্ধুরা? আমরা প্রাপ্য হিসাবকে 200 টাকা লিখেছি, আর বিক্রয় হিসাবকে ঠিকই লিখেছি 2000 টাকা। সো এটা আমাদের একটা ভুল ছিল, হ্যাঁ। এখন পরিপূরক ভুলটা কোথায়? পরিপূরক ভুলে এখন আমি আসিনি। ধরে নিচ্ছি আমরা ধারে ক্রয় করেছি 200 টাকা, ধারে ক্রয় করেছে কত টাকা? 200 টাকা, ধারে ক্রয়। সো ধারে ক্রয় 200 টাকা, এইটার সঠিক জাবেদা কোনটা দেওয়ার কথা ছিল বলতো শিক্ষার্থী বন্ধুরা? এইটা সঠিক জাবেদা বা এটা সঠিক রেওয়ামিলি এন্ট্রি দেওয়ার কথা ছিল ক্রয় হিসাবে ডেবিট 200 এবং পাওনাদার হিসাবে ক্রেডিট 200, রাইট? কিন্তু এটা না করে আমরা যদি ডেবিট পাশে, হ্যাঁ, অর্থাৎ ক্রয় হিসাবে আমরা যদি 200 না লিখে আমরা একটা শূন্য বেশি লিখি, সেই ক্ষেত্রে কি হলো বলতো? সেই ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা বলবো পরিপূরক ভুল। কেন? কারণ হচ্ছে আগে এই যে এই পাশে 1800 টাকা কম লিখেছিলাম, এইটা এখন এই পাশে 1800 টাকা বেশি লেখার মাধ্যমে কি হয়ে গেল বলতো? অফসেট হয়ে গেল, রাইট? আমরা ধারে কোন, এইটা হচ্ছে সঠিক, এইটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল। এবার চিন্তা করে দেখো, হ্যাঁ, আগের যে ভুলটা ছিল এটাতে আমরা 1800 টাকা ডেবিট পাশে কম লিখেছি, হ্যাঁ, আর এই ভুলটাতে কি হচ্ছে বলতো? আমরা ডেবিট পাশে 1800 টাকা বেশি লিখেছি। অর্থাৎ এর ফলে কি হলো বলতো? একটা ভুল আরেকটা ভুলের দ্বারা অটো কারেকশন হয়ে গেল, বা অটোমেটিক্যালি সেটা কি হয়ে গেল? অফসেট হয়ে গেল, বাট হিসাবের বইতে ভুল থেকে গেল, হ্যাঁ। সো এই যে রেওয়ামিল বিলে যাওয়া মানেই যে হিসাবের বইয়ের সঠিকতা না, এই বিষয়টা কিন্তু বারবার আসছে এবং বিষয়গুলো আবারও আসবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো বারংবার আসতে থাকবে, তোমাদের সকলকে একটু এই বিষয়গুলোর সাথে ইউজ টু হতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের জাবেদা কি হবে বেসিক্যালি? এই ক্ষেত্রে আমাদের সঠিক জাবেদাটা কি হবে দেখো, আমরা এই ক্ষেত্রে যে বিষয়টা সঠিক জাবেদা দিব সেটা হচ্ছে আমরা ক্রয় হিসাবকে কমাবো এখন, হ্যাঁ। আমরা কি করব? ক্রয় হিসাবকে কমাবো। কত টাকা দিয়ে কমাবো? ক্রয় হিসাবকে কমাবো আমরা 1800 টাকা দিয়ে, ওকে। ক্রয় হিসাবকে কমাবো আমরা 1800 টাকা দিয়ে, আর বিক্রয় হিসাবকে বাড়াবো বেসিক্যালি, আচ্ছা একটু ভুল আছে এদিকে, ক্রয় হিসাবকে কমাতে চাইলে আমাদের ক্রেডিট করতে হবে, হ্যাঁ। বিক্রয় হিসাবকে বাড়াতে চাইলে আমাদের ক্রেডিট করতে হবে কত টাকা? 1800 টাকা, 1800 টাকা, ওকে। আর আর কোন কোন হিসাবের কি কি হবে বলতো? এই যে দেখো, এই যে এখানে আমাদের প্রাপ্য হিসাব কিন্তু, দুঃখিত, আমাদের প্রাপ্য হিসাব কিন্তু আমি কি একটু ভুল করেছি মনে হয়, রাইট? আমি হচ্ছে প্রাপ্য হিসাব লেখার কথা এখানে, হ্যাঁ। সো এখানে একটু ভুল হয়েছে, দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আসলে নামে একটু গুলিয়ে ফেলেছিলাম, আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা, হ্যাঁ। সো প্রাপ্য হিসাবকে এখন আমাদের কি করতে হবে? ডেবিট করতে হবে, ওকে। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা? 1800 টাকা, ওকে। প্রাপ্য হিসাব ডেবিট 1800 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট 1800 টাকা। কারণ বিক্রয় হিসাব কিন্তু ঠিকই আছে,
বিক্রয় হিসাব কমপ্লিটলি ওকে, এইটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই, এজন্য বিক্রয় হিসাবে আমরা হাত দিচ্ছি না, বিক্রয় হিসাবে আমরা হাত দিচ্ছি না। অন্যদিকে এইখানে দেখো, এইখানে কিন্তু আমাদের এই যে পাওনাদার হিসাব কিন্তু ঠিকই আছে, সো বিক্রয় হিসাব আর পাওনাদার হিসাবে কিন্তু আমরা হাত দিব না সেক্ষেত্রে। হ্যাঁ, আমরা হাত দিব শুধু প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবকে বাড়াবো সহজ কথায়, এবং ক্রয় হিসাবকে আমরা কি করে ফেলবো, আমরা কমিয়ে ফেলবো। ওকে, সো এইভাবে যদি আমরা এন্ট্রি দিতে পারি তাহলে কি হবে বলতো, আমাদের ভুলটা সংশোধন হয়ে যাবে। ওকে, সো পরিপূরক ভুল আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা। এইবার আমরা সর্বশেষ যে রেওয়ামিলের ভেতর সর্বশেষ যে ভুলটা থাকে, বেদাখিলার ভুল, মানে রেওয়ামিলের সীমাবদ্ধতার ভিতর, সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা এখন কোনটা দেখবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখবো বেদাখিলার ভুল। আমরা কি দেখবো, আমরা এখন দেখবো বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল বলতে আমি যেটা কি বলেছিলাম তোমাদেরকে, বেদাখিলার ভুল হলো ডেবিটকে ডেবিটই করা কিন্তু ভুল নামে, ডেবিটকে ডেবিটই করা বা ক্রেডিটকে ক্রেডিটই করা কিন্তু ভুল নামে বা সমাজাতীয় অন্য একটা নামে আমরা ডেবিট বা ক্রেডিট করে ফেলি। ফর এক্সাম্পল, যেমন আমি যদি সুদ প্রদান 200 টাকা, এই যে একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ, সুদ প্রদান 200 টাকা বাট্টা হিসাবে ডেবিট করা হলো, তাহলে এর মানে কি বুঝতে পেরেছো তোমরা? দেখো একটা বিষয় খেয়াল করো, এখানে সুদ বা বাট্টা দুটোই আমরা প্রদত্ত সেন্সে চিন্তা করছি। হ্যাঁ, সুদ এবং বাট্টা দুইটাই আমাদের জন্য সেই ক্ষেত্রে খরচ, এবং দুইটাই নরমালি কি হয় বলতো, নরমালি ডেবিট হয় দুইটাই। সো বেদাখিলার ভুল মানে হচ্ছে ডেবিটকে ডেবিটই করা কিন্তু ভুল নামে, অর্থাৎ সুদ হিসাবকে ডেবিট না করে আমরা এর সমজাতীয় আরেকটা হিসাবকে আমরা কি করছি, ডেবিট করে ফেলছি। এখন এটা সংশোধন করার উপায় কি? দেখো, আমরা আগে সঠিক জাবেদাটা মাথায় আনি। সুদ প্রদান মানে হচ্ছে প্রদত্ত সুদ ডেবিট নগদ ক্রেডিট, রাইট? প্রদত্ত সুদ ডেবিট নগদ ক্রেডিট, এইটা আমাদের জন্য সঠিক জাবেদা। তাহলে ভুলটা কোথায় করেছি? ভুলটা করেছি এই দিকে, বাট্টা হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এইটা হচ্ছে ভুল। তাহলে একটা জিনিস খেয়াল করেছো তোমরা, নগদান হিসাব দিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা সঠিক জাবেদা দিল যেটা করতাম, ভুল জাবেদাতেও কিন্তু আমরা একই কাজ করেছি। সো নগদান হিসাব ক্রেডিট এটা ঠিকই আছে, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে এই দুটো নিয়ে, সো আমাদের কি করতে হবে, সুদ হিসাব ডেবিট এটা ঠিকই রাখবো, কিন্তু বাট্টা হিসাবটাকে কি করব, উল্টে দিব। ওকে, বাট্টা হিসাবকে উল্টে দিব, ক্রেডিট লিখবো, এবং এই যে এখানে লিখবো বাট্টা হিসাব ক্রেডিট, দুটোর আগে প্রদত্ত কথাটা সেই ক্ষেত্রে লিখতে হবে। সো প্রদত্ত সুদ ডেবিট, প্রদত্ত বাট্টা ক্রেডিট। ওকে, সো সেটাকে আমরা আর ডেবিট বলতে পারবো না, আমরা কি করলাম, এটাকে উল্টে দিলাম। ওকে, তাহলে বেদাখিলার ভুল বিষয়টা কিন্তু আশা করছি সকলের কনসেপ্টটা এখন ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল করতে দিব। হ্যাঁ, দুটো এক্সাম্পল এখন করতে দিব তোমাদেরকে, এই দুটো এক্সাম্পল তোমরা এখন করবে। সো 2 নাম্বার উদাহরণ, এ থেকে 1500 টাকা পেয়ে বি এর হিসাবে ক্রেডিট করেছি, অর্থাৎ এ এর কাছ থেকে মিস্টার এ এর কাছ থেকে 500 টাকা পেয়ে বি এর হিসাবে ক্রেডিট করেছে। সো এ এর কাছ থেকে 500 টাকা পেয়ে বি এর হিসাবে আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, ক্রেডিট করেছি। ওকে, এইটা সঠিক জাবেদাটা আগে একটু চিন্তা করো, সঠিক জাবেদাটাই আগে তোমরা কমেন্ট বক্সে লিখো। হ্যাঁ, ভুল সংশোধনী দাখিলার ক্ষেত্রে মানে কিভাবে ভুল সংশোধনী দাখিলা সহজে বোঝা যায় তার উপায় হলো আগে সঠিক জাবেদাটা মাথায় আনা। আগে কি করা, আগে সঠিক জাবেদাটা মাথায় আনা, তারপর ভুলটাকে সংশোধন করা। সো এই ক্ষেত্রে আগে আমাদের সঠিক জাবেদাটা কি হবে বলতো, আমরা যখন কারো কাছ থেকে টাকা পাই, আমরা কি করি, আমরা নগদান হিসাবকে ডেবিট করি, এবং হচ্ছে যার কাছ থেকে পেয়েছি তার হিসাবটাকে আমরা ক্রেডিট করি। সো এইখানে তাহলে আমাদের সঠিক জাবেদা কোনটা হওয়া উচিত ছিল, একটু কমেন্ট বক্সে লিখো তো, আমি টাইমার কাউন্ট করছি। হ্যাঁ, টাইম কাউন্ট করছি। 1, সঠিক জাবেদা লিখতে হবে 1 2 3 4 5। তাহলে এটা সঠিক জাবেদা কোনটা, এটা সঠিক জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব এ ক্রেডিট, প্রাপ্য হিসাব হাইফেন দিয়ে এ তারপর ক্রেডিট। কিন্তু এইটা না করে আমরা কি করেছি বলতো, আমরা জাবেদা দিয়েছি এরকম, নগদান হিসাব ডেবিট 500, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই,
প্রাপ্য হিসাব বি ক্রেডিট, এইখানে আমরা ঝামেলাটা করেছি। ওকে, এখানে আমরা ঝামেলাটা করেছি। এখন আমাদের এই ঝামেলাটা কি করতে হবে বলতো শিক্ষার্থী বন্ধুরা? এই ঝামেলাটা এখন আমাদের সংশোধন করতে হবে। ওকে, সো এই ঝামেলাটা সংশোধন করার জন্য আমাদের তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বি এর হিসাবকে আগে কি করেছি? ডেবিট করেছি, রাইট? বি এর হিসাবকে আগে ক্রেডিট করেছি, এখন এটাকে ডেবিট করতে হবে। সো আমরা এখন জাবেদা দিব এইভাবে, প্রাপ্য হিসাব বি ডেবিট, প্রাপ্য হিসাব বি ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব এ ক্রেডিট হবে। কত টাকায়? 500 টাকা। টাকার অ্যামাউন্ট এখানে লিখলাম না, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, তাহলে এর ফলে কি হলো বলতো? আগে সঠিকটা লিখলাম এই যে ক্রেডিট পাশে, এরপর ডেবিট পাশে আমরা কি করলাম? ভুল সংশোধন করলাম। ওকে, এই হচ্ছে আমাদের জন্য বেদাখিলের ভুল সংক্রান্ত ভুল সংশোধনী দাখিল। আশা করছি সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা এই যে রেওয়া মিলের যে সীমাবদ্ধতাগুলো, এগুলোর ভুল সংশোধনী দাখিলাতে আমরা দেখলাম। এর পাশাপাশি যে সকল ভুলগুলো রেওয়া মিলের সীমাবদ্ধতা নয়, সেই ভুলগুলো তাহলে এখন আমাদের কারেকশন করা উচিত। তাহলে সেগুলোই এখন আমি কারেকশন করব। এখন আর কোনো হেডিং চলবে না, এখন হচ্ছে শুধুমাত্র এখন এক্সারসাইজ চলবে। কয়েকটা ভুল সংশোধনী দাখিলা দেখিয়ে দিব যেগুলো প্রায় পরীক্ষায় আসে এবং যেগুলো তোমাদের জন্য জানাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা যে ভুলগুলো করব সেই ভুলগুলো এক পেশে ভুল। সেই ভুলগুলো কি টাইপের ভুল বলতো? এক পেশে ভুল। হ্যাঁ, সো একটু আমার সাথে একটু খাতা লিখতে হবে। হ্যাঁ, আমার সাথে একটু খাতা লিখতে হবে। এই ভুলগুলো আমি হচ্ছে জাস্ট অ্যান্সার তোমাদেরকে বলবো। ওকে, সো তোমরা খাতায় লিখবে এক নাম্বার দিবে তোমরা খাতায়। 1 নাম্বার দিয়ে লিখবে যে ক্রয় হিসাবের যোগফল বেশি দেখানো হয়েছে 2000 টাকা। আমি বেশ কয়েকটা এক্সাম্পল তাহলে লিখেই দিই। হ্যাঁ, তাহলে লিখেই দিই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি লিখছি প্রথমটা ক্রয় হিসাব বা অবলিক দিয়ে লিখছি বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। দ্বিতীয়টাতে আমরা যে প্রবলেম সলভ করব সেটা হচ্ছে বিক্রয় হিসাব বা বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে 1000 টাকা। আমরা আগে এই দুটো প্রবলেম একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা জায়গা রেখে তোমরা এই জাবেদাগুলো লিখবে। প্রথমত ক্রয় হিসাবের যোগফল বেশি দেখানো মানে কি? ক্রয় হিসাবে 500 টাকা বেশি ডেবিট করা হয়েছে, রাইট? সো 500 টাকা যেহেতু বেশি ডেবিট করা হয়েছে এর মানে কি বলতো? ধরে নিচ্ছি আমি পণ্য ক্রয় করেছি 1500 টাকা। হ্যাঁ, পণ্য ক্রয় করেছি আমি 1500 টাকা। তাহলে ডেবিট পাশে অর্থাৎ ক্রয় হিসাবেও 1500 টাকা লেখার কথা এবং ক্রেডিট পাশেও আমার নগদান হিসাবে 1500 টাকা লেখার কথা। সেইটা না করে আমি যদি ডেবিট পাশে 2500 টাকা লিখি, ডেবিট পাশে 2000 টাকা লিখি সহজ কথায়, তাহলে কি হলো বলতো? তাহলে হচ্ছে এই যে এখানে একটা ঘাটতি রয়ে গেল, রাইট? এই ঘাটতিটার নামই তখন কি? অনিশ্চিত হিসাব। সো অনিশ্চিত হিসাব এখানে কোন পাশে বসেছে তোমরা কি বুঝতে পেরেছো? অনিশ্চিত হিসাব এখানে বসেছে ক্রেডিট পাশে। সো এই অনিশ্চিত হিসাবটাকে এখন যদি আমরা বাদ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এখন আমাদেরকে অনিশ্চিত হিসাব উল্টো করতে হবে। আগে আমরা ক্রেডিট করেছি, এখন আমরা কি করব? এটাকে ডেবিট করে দিব। ওকে, সো অনিশ্চিত হিসাব ডেবিট 500 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা। কেন? কারণ ক্রয়ের যোগফল আগে বেশি দেখিয়েছি। হ্যাঁ, ক্রয়ের যোগফল আগে বেশি দেখিয়েছি, এজন্য অনিশ্চিত হিসাব ডেবিট 500 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা।
অনিশ্চিত হিসাব ডেবিট 500 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 500 টাকা। এবার আসি 2 নম্বর যে ভুল সংশোধনী দাখিলা সেটাতে বিক্রয় হিসাব বা বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে। এইটা কিভাবে আমরা সংশোধন করব? এইটা সংশোধন করার উপায় হলো যে এই যে দেখো বিক্রয় হিসাব বা বিক্রয় বই যেটাই বলা থাকুক না কেন, বিক্রয় পাশে বেশি ক্রেডিট করা হয়েছে। ফর এক্সাম্পল আমরা পণ্য বিক্রয় করেছি 2000 টাকা, তাহলে সঠিক জাবেদাটা কি হওয়ার কথা ছিল? নগদান হিসাব ডেবিট 2000, নগদান হিসাব ডেবিট 2000, বিক্রয় হিসাব ক্রেডিট 2000, রাইট? যদি আমরা 2000 টাকার পণ্য বিক্রি করে থাকি, এখন এখানে যেটা বলা হয়েছে যে ডেবিট পাশে ঠিকই করেছি, কিন্তু ক্রেডিট পাশে বিক্রয় হিসাব যেটা, হ্যাঁ বিক্রয় হিসাব, সেখানে আমি 2000 টাকা না লিখে আমি 3000 টাকা লিখেছি। আমি কত টাকা লিখেছি? 3000 টাকা লিখেছি সহজ কথায়। তাহলে 3000 টাকা যদি লিখি, অনিশ্চিত হিসাবটা তখন এখানে চলে আসবে, রাইট? অনিশ্চিত হিসাব তখন কোন পাশে চলে আসবে? ডেবিট পাশে চলে আসবে। তাহলে এই ডেবিট পাশের অনিশ্চিত হিসাবটাকে আমার বিলুপ্ত করার জন্য আমার কি করতে হবে? ক্রেডিট করতে হবে, সহজ কথা, রাইট? এখন হচ্ছে সবকিছু আমাদের উল্টে দিতে হবে। সো আমরা আগে যেহেতু বিক্রয় হিসাবকে বেশি দেখিয়েছি, এখন কম দেখাবো। আর বিক্রয় হিসাব কম দেখানোর মানেই হলো বিক্রয় হিসাব ডেবিট কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? 1000 টাকা, ওকে? আর হচ্ছে এখানে আমাদের অনিশ্চিত হিসাব নামে যে হিসাবটা ছিল, অনিশ্চিত হিসাব, এই অনিশ্চিত হিসাবকে এখন আমাদের কি করে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা? উল্টে দিতে হবে। কত টাকা হবে তাহলে? 1000 টাকা, ওকে? সো এই হচ্ছে আমাদের ক্রয় হিসাব বা ক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে, বিক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের এই ভুল সংশোধনী দাখিলা। এখন আমাদের বইতে অসংখ্য ভুল সংশোধনী দাখিলা দেওয়া আছে, হ্যাঁ অসংখ্য ভুল সংশোধনী দাখিলা দেওয়া আছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের বের করতে হবে সঠিক জাবেদাটা কি, হ্যাঁ, এবং সঠিক জাবেদা বের করার টেকনিক হচ্ছে এইভাবে জাজ করা, এইভাবে চিন্তা করা। যখন আমি সঠিকটা আইডেন্টিফাই করতে পারবো, ভুল আইডেন্টিফাই করা আসলে আমার জন্য কিছু না, ওকে? সো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বই থেকে তোমাদের বেশ কয়েকটা এক্সারসাইজ করতে হবে। এবং যদি অবশ্যই কোনো প্রবলেম পাও, অবশ্যই আমাদের টেমির স্কুল ক্লাসরুম গ্রুপটাতে বা আমাদের টেমির স্কুল লাইভ গ্রুপটাতে পোস্ট করবো। অবশ্যই আমরা সবাই তোমাদের প্রশ্নের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সো এই হচ্ছে মূলত ভুল সংশোধনী দাখিলার সবগুলো আলোচনা। আমরা একে একে সবগুলো চেকলিস্ট শেষ করে ফেলেছি। এখন তো অল ইউ হ্যাভ টু ডু বাসায় একটু তোমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ওকে? বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এবং এই প্র্যাকটিস করতে করতে তোমরা কি করতে পারবে বলো তো? তোমরা ভুল সংশোধনী দাখিলা শিখতে পারবে। ভুল হয় হোক সমস্যা নেই, ভুল সংশোধনী দাখিলা শেখার পূর্ব শর্ত হলো তোমাকে ভুল করতে হবে, ওকে? সো তোমাদের যেটা করতে হবে, বইয়ে অসংখ্য এক্সারসাইজ রয়েছে, বই থেকে সবগুলো এক্সারসাইজ তোমাদের করতে হবে। আর যে কোনো প্রবলেমের জন্য আমরা সকলেই আছি তোমাদের পাশে। সো থ্যাঙ্কস টু গুড লাক স্টেশনারি once again for that immense support. তাদের সাপোর্ট ছাড়া আজকের এই ক্লাসটা হয়তো নেওয়া সম্ভব হতো না। আর হ্যাঁ অবশ্যই তোমরা রবি 10 মিনিট স্কুলের সাথে থাকবে, তোমরা কখনোই পড়াশোনা থামাবে না। আর হ্যাঁ অবশ্যই আমাদের মূল মন্ত্রে বিশ্বাস করবে, সেটা কি? নেভার স্টপ লার্নিং। তাহলে নেক্সট আবার কোনো একদিন তোমাদের সাথে দেখা হয়ে যাবে আরেকটি নতুন টপিকে, হোপফুলি সমন্বয় আমাদের একটি টপিকে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সকলকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্টে টিউনড উইথ রবি 10 মিনিট স্কুল, নেভার স্টপ লার্নিং।